তুমি দাও তাহলে। তার সাথে সম্মতি জানালো সবাই। শিশির আনায়ার দিকে ফিরে বলল, আচ্ছা তাহলে তো একটা গান গাছ আর প্রথম অক্ষর এ দিয়ে থাকবে। আর হ্যাঁ, রুলস অনুযায়ী গানটার প্রথম থেকে গাইতে হবে, কিন্তু কেউ যদি গান না খুঁজে পায় সেক্ষেত্রে সে তার জানা গানের মাঝখান থেকেও গাইতে পারে, তবে মাঝখানের কলির প্রথম অক্ষর যে অক্ষরটা দেওয়া হবে। সবাই সম্মতি জানালো। আনায়া কিছুটা অপ্রস্তুত, এর আগে গান কখনোই করা হয়নি তার। তাকে দেখে ফারিন বলল, আরে আপু, তোমাকে তো সহজেই একটা অক্ষর দেওয়া হয়েছে, এই নিয়ে এতক্ষণ ধরে ভাবছো? আমাকে বললে তো সময় গিয়ে দিতাম। জিসান তার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, তাই নাকি? এতটাই ইজি? ফারিন কিছুটা ভাব নিয়ে বলল, অফকোর্স, অনেক ইজি। তাহলে এর পরের টার্নের জন্য রেডি হও। ব্যাপারটা যদি হয় গান, তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে জায়গায় প্রস্তুত, কিন্তু আমার দিকে আগে রিকটা পড়ুক, তারপর দেখাচ্ছি। ওকে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। অন্যদিকে নির্ঝর এক ঝলক ফারিনের দিকে তাকালো। জিসান ছেলেটাকে কেন যেন সুবিধার মনে হচ্ছে না তার। আর তার উপর ফারিনি বা এত হেসে হেসে কথা বলার কি আছে। নির্ঝরের ইচ্ছা করলো তার কানের নিচে গিয়ে দুইটা লাগিয়ে দিতে, কিন্তু কিছু করতে না পেরে শুধু হাত মুষ্টিবদ্ধ করে চোয়াল শক্ত করে বসে থাকলো সে। কিছুক্ষণ ভেবেচিন্তে হঠাৎই আনায়া গাইলো। তার গানের শেষ চরণটুকু শেষ হতে না হতেই মোবাইলের ওপাশ থেকে হৃদিত গেয়ে উঠল। হঠাৎই হৃদিতের কণ্ঠে সবাই অবাক নয়নে তাকালো। শুধু স্বাভাবিক থাকলো শিশির। সে সবার উদ্দেশ্যে মুচকি হেসে বলল, কি কেমন দিলাম? এতক্ষণ হৃদিত ভাই লাইনে ছিল, প্রত্যেকটা কথাই শুনেছে ভাই। যখনই শুনলাম আয়ু গান গাইবে তখন তৎক্ষণাৎ ভাইয়ার কাছে কল দিলাম আমি। তারপর সে হৃদিতের উদ্দেশ্যে বলল, ভাই জানো, সবাই অবাক হয়ে গেছে তোমার গান শুনে, তো তুমি কিছু বলো সবার উদ্দেশ্যে। হৃদিত মোবাইলের ওই পাশ থেকে সবার উদ্দেশ্যে বলল, সবাই তো আমাকে রেখে বেশ ভালোই মজা করছো দেখছি। তাও আমার ছোট বোনটা আমার কথা মনে রেখেছিল। আর আইনিন, তুমি যে এত ভালো গান গাও জানতাম না তো। বিয়ের পরে কিন্তু প্রতিদিন এভাবে আমাকে গান শোনাতে হবে। সবার মাঝখানে হৃদিতের এমন কথায় লজ্জায় মাথা নোয়ালো আনায়া। কে দেখে শিশির বলল, আচ্ছা ভাই রাখি তাহলে, তোমার বউয়ের তো আবার লজ্জায় মরি মরি অবস্থা। হৃদিত মুচকি হেসে বলল। আচ্ছা বনু, রাখো। হৃদিত ফোন রেখে দিতে জিসান সবার উদ্দেশ্যে বলল, তাহলে আবার শুরু হোক। একটু দ্রুত করো ভাই, ইরাতের ঘুম থেকে উঠে যাওয়ার সময় হয়ে গেছে। আমি যদি উঠে যাই তাহলে আমার আর 5 মিনিটও বসা যাবে না। ইরাত ইনায়া আর জাহিদের মেয়ে, বয়সে মাত্র 18 মাস। তার কথায় জিসান ফের সিলভার রিংটি ঘোরালো আর ঘটনাক্রমে রিংটি গড়িয়ে পড়ল ইনায়ার দিকে। তা দেখে ফারিন মুচকি হেসে বলল, তাহলে আপু, তোমাকে অক্ষরটা আমি দিই। ইনায়া অপ্রস্তুত হেসে বলল, অক্ষর তো দিবা, কিন্তু আমি তো গান পারি না। আচ্ছা দাও, না পারলে জাহিদ তো আছে। কি বলো জাহিদ? সেটাই তো, কাজের সময় তো আমাকে লাগবে। কি বলে? কই কিছু না তো, আমি তো বলেছিলাম আমার বউয়ের প্রয়োজনে সর্বদাই আমি আছি। তাদের এমন খুনসুটিতে সবাই মুচকি হাসলো, তবে কিছুটা মন খারাপ হলো ফারিনের। সাধারণত বিবাহিত দম্পতিরা এভাবেই খুনসুটি করে, কিন্তু তার কপাল, একটু আগে হৃদিত ভাইয়াও আনায়া আপুর সাথে কত খুনসুটি করলো, আর এখন ইনা আপু আর জাহিদ ভাই। অন্যদিকে নির্ঝরের সাথে সে কথা বলতে গেলে যেন মনে হয় ম্যাথ ক্লাস করতে গেছে। সব সময়ের জন্য সূত্র আর পড়াশোনার বাইরে কখনো ফারিনের সাথে একটা কথা বলেনি নির্ঝর। ফারিন কিছুটা মন খারাপ করলো, অতঃপর ইনায়ার উদ্দেশ্যে বলল, তাহলে তুমি ক দিয়ে একটা গান গাও। ইনায়া ভেবেচিন্তে মুহূর্তখানেক পর গেয়ে উঠল। সঙ্গে সঙ্গে জাহিদের কণ্ঠ, হতে পারি গল্প, তুমি গাছে টানলে। ইনায়া মুচকি হেসে গেয়ে উঠল। কথা দিল রোদ্দুর। তারপর দুজন একসাথে। এত সুন্দর একটা গানে সবার প্রিয় মানুষটার কথা মনে পড়ল। শিশিরের সামনে বারবার ভেসে উঠল নাহিয়ানের মুখ। বারবার মনে পড়তে লাগলো, এখানে যদি নাহিয়ান থাকতো তাহলে নিশ্চয়ই এমন কোনো একটা গান গাইতো, যার ফলে সবার সামনে শিশির লজ্জায় পড়ে যেত। আনমনে মুচকি হাসলো সে। আর এদিকে ফারিন একদৃষ্টে তাকিয়েছে নির্ঝরের দিকে। যদিও নির্ঝরও তার সাথে এরকম একটা গান গাইতো, তবে সেই সবই শুধু কল্পনায়, বাস্তবে সম্ভব নয়। এদিকে নিঝুমের এক ঝলক সৌজন্যের দিকে তাকালো, কিন্তু সৌজন্যের দৃষ্টি তখন ইনায়া জাহিদের উপর নিবদ্ধ। তবে কেন যেন নিঝুমের মনে হলো এতক্ষণ সৌজন্য তার দিকে তাকিয়েছিল। এত কিছুর মধ্যে হঠাৎ জিসান বলে উঠল, বাবা, সবাই দেখি রোমান্টিক সিনেমার জগতে চলে গেছে।
যাই হোক ভাই, আমার মতো সিঙ্গেল মানুষের জন্য একটু সিট রাখেন সবাই। সবাই মৃদু হাসলো। জিসান আবারও রিং ঘোরালো। রিং এবার গিয়ে পড়লো ফারিনের দিকে। জিসান বাঁকা হেসে বলল, তাহলে এনার অক্ষরটা আমি দিই, কি বলো সবাই? নির্ঝর ভ্রু কুচকে তাকালো জিসানের দিকে। ফারিন কিছু একটা ভাব নিয়ে বলল, এই যে মিস্টার, আপনাকে আমি ভয় পাই না, যে কোনো অক্ষরই দিতে পারেন। ও বাবা, তাই নাকি? তাহলে তো আপনাকে একটা হার্ডি অক্ষর দিতে হচ্ছে। ব্যাপার না, শুধু দিয়েই দেখুন। জিসান কিছুটা ভেবেচিন্তে বলল, তাহলে আপনার অক্ষরটি হচ্ছে ড। জিসান আর কিছু বলার আগে ফারিন নির্ঝরের দিকে এক ঝলক চেয়ে গেয়ে উঠল। তার গান শুনে সবাই মুখ চেপে হাসলো। আর শিশির তো নির্ঝরের দিকে তাকিয়ে শব্দ করে হেসেই দিল। এদিকে জিসান অবাক লোচনে তাকিয়ে আছে ফারিনের দিকে। মেয়েটার গানের গলাও পারফেক্ট। এ তো মনে হচ্ছে জিসানের স্বপ্নের রাজকন্যা। অন্যদিকে নির্ঝর কটমট দৃষ্টিতে চেয়ে আছে। তা দেখে ফারিন নির্ঝরের দিকে চেয়ে বাম ভ্রুটা সামান্য নাচালো। শ্রাবণের শেষ প্রহরে আকাশ যেন এক অশ্রু ভেজা ধূপছায়া। রূপালী মেঘ ছুঁয়ে নেমে এসেছে বৃষ্টির শীতলতা। কোলাহলবিহীন বাড়ির অন্দরমহল বেশ অনেক রাত পর্যন্ত এই ছাদে আড্ডা চলমান ছিল। অতঃপর সবাই যে যার মতো নিজের কক্ষে ঘুমিয়ে পড়েছে। বিয়েবাড়ি হওয়ায় এখন কারোর জন্য নির্দিষ্ট করে বরাদ্দকৃত কোনো রুম নেই। যে যেই রুমে জায়গা পেয়েছে সেখানে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। এটা বিয়েবাড়ির একটা স্বাভাবিক দৃশ্য। তবে কিছুটা বিভ্রান্তিতে পড়েছে বিবাহিত দম্পতিরা। ইনায়াত জাহিদ তাদের ছোট্ট ইরাতকে নিয়ে করিডোরের পাশে ছোট্ট রুমটাতে ঘুমিয়েছে। আর তাদের রুমটা ছেড়ে দিয়েছে আত্মীয় স্বজনদের জন্য। আনায়ার রুমে শিশির, আনায়া, নিঝুম আর আনায়ার অন্যান্য বোনেরা। ইলমা প্রেগনেন্ট থাকায় সাজিদার ইলমাকে একটা বেশ খোলামেলা রুম দেওয়া হয়েছে। এদিকে নির্ঝর আর ফারিন পড়েছে আরেক যন্ত্রণায়। তাদেরকে বেশ ছোটখাটো একটা রুম দেওয়া হয়েছে। বাড়ির প্রবীণদের ভাষ্যমতে তাদের যেহেতু নতুন নতুন বিয়ে হয়েছে তাই ছোট বিছানায় ঘুমাতে তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু তাদের সম্পর্ক তো আর 5টা দম্পতিদের মতো নয়। যাই হোক, বেশ কষ্ট করে গুছিয়ে বিছানায় শুয়েছে দুজন। এদিকে ফারিন আবার শান্ত হয়ে ঘুমাতে পারে না। পুরো বিছানা জুড়ে এক প্রকার ফুটবল খেলে সে ঘুমের মধ্যে। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সারা প্রান্তে গড়িয়ে গড়িয়ে ঘুমানোর অভ্যাস তার। আজও তার ব্যতিক্রম হলো না। ঘুমের মধ্যেই তার হাত বারবার চলে যাচ্ছে নির্ঝরের উপর। এদিকে ফারিনের এহেন কাণ্ডে বেশ বিপত্তিতে পড়েছে নির্ঝর। হঠাৎই নির্ঝরের শার্টটা আলতো হাতে খামচে ধরল ফারিন। নির্ঝর তার পাশ ফিরে দেখলো ফারিন প্রায় তার পিঠের কাছাকাছি চলে এসেছে। কিছুটা গুটিসুটি মেরে শুয়ে আছে সে। মুহূর্ত খানেক আগে বৃষ্টি হয়েছে প্রচুর। সেই প্রভাবে হয়তো ঠান্ডা লাগছে তার। নির্ঝর হাত বুলিয়ে কিছু দূরে থাকা একটা ক্যাথার উপস্থিতি আবিষ্কার করলো। সে ফারিনের দিকে ফিরে সামান্য উঁচু হয়ে মাত্র কাঁথাটার কিনারা টেনে নিতে যাবে, কিন্তু ঠিক তখনই ঘুম ঘোরে আনমনা এক তন্দ্রাচ্ছন্নতা থেকে ফারিন নিজের শরীরটা আপন গতিতে এগিয়ে এনে রাখলো নির্ঝরের বক্ষপ্রাচীরের ঠিক উপর। নির্ঝরের শার্টের উপরে বোতাম দু একটা খুলে গিয়েছিল হয়তো ঘুমের ঘোরে অসাবধানে। আর সেই উন্মুক্ততার ফাঁক বলে ফারিনের কপাল, ঠোঁট আর নরম নিঃশ্বাস গিয়ে ছুঁয়ে দিল নির্ঝরের বুকের ঠিক বাম প্রান্তে। হঠাৎ দূর ল্যাম্পপোস্টের একটুখানি নিয়ন আলোর রেখা জানালার ফাঁক দিয়ে এসে পড়ল ওদের গায়ে। সাথে বইল সামান্য দক্ষিণা হাওয়া। আর সেই উষ্ণ হাওয়ার নরম স্পর্শে ফারিন যেন আরো কুকড়ে গিয়ে নিজেকে গুটিয়ে নিল নির্ঝরের বুকের ভেতর একটা অনুচ্চারিত নিরাপত্তার মাঝে। হঠাৎই ফারিন নিজের শীতল অধৈর্যরা আলতোভাবে ছোঁয়ালো ও নির্ঝরের উষ্ণ প্রশস্ত বক্ষ দেশ। শ্রাবণ মাসের মাতাল বাতাসে চারিদিক ভিজে আছে কাঁচামাটির সুবাসে। আনায়াদের বাড়ির সামনের গার্ডেনে বসেছে হলুদের আসর। বড় এক আলোকময় আয়োজন। বকুল গাছের পাতাগুলো বৃষ্টির পানিতে ঝকমক করছে। বাতাসে দুলছে রঙিন ওড়নার, ভাসছে হাসির শব্দ। বিভিন্ন ছোট বড় নানান জাতের ফুল গাছের মাঝের আনায়ার আসন, চারিদিকে আলোক রশ্মির ঝলকানি। আর সবার কণ্ঠে এক আবহমান উদ্দীপনা। শ্রাবণের এমন দুপুরে বৃষ্টি থেমেছে একটু আগে। গাছপালা থেকে টুপটাপ পড়ছে জলকণার। আর বৃষ্টি স্নাত প্রকৃতি যেন ম্লান সূর্য কিরণে চিকচিক করছে। পুরো বাড়ি জুড়ে আজ হলুদের কর্মব্যস্ততার সাথে আনন্দের ঢেবেরা দোলা দিচ্ছে। সবার পাশাপাশি শিশিরেরও দায়িত্ব কম নয়। মেয়ের একমাত্র বান্ধবী বলে কথা। সকাল থেকে বিভিন্ন ব্যস্ততা ঘিরে রেখেছে তাকে। ড্রয়িং রুম থেকে হলুদের ডালাটা হাতে নিয়ে সবে গার্ডেনের এরিয়ার দিকে পা বাড়াবে, ঠিক সেই মুহূর্তে কাছে থাকা ইলেকট্রনিক যন্ত্রটি বারংবার কম্পনে থমকে দেয় তাকে। সে খুব ভালো করেই বুঝতে পারে এই সময় তাকে নাহিয়ান ব্যতীত আর কেউ স্মরণ করবে না। সে তৎক্ষণাৎ পাশের একটা মেয়ের কাছে হলুদের ডালাটা দিয়ে বলে, সামিরা, তুমি একটু এই ডালাটা আইও আপুর ওখানে দিয়ে আসবে প্লিজ। আসলে আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছে। সামিরা শিশিরের হাত থেকে ডালাটা নিয়ে বলে। শিশির মুচকি হেসে বলে, থ্যাংক ইউ সো মাচ বনু।
সামিরা চলে যেতে শিশির আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, সোজা সেখান থেকে দোতলায় চলে গেল। কেননা নিচে সাউন্ড বক্সে প্রচণ্ড জোরে মিউজিক চলছে। এমত অবস্থায় নিচে দাঁড়িয়ে কারোর সাথে কথা বললে না তো শিশির কিছু শুনতে পাবে আর না তো অপর প্রান্তের মানুষটা কিছু বুঝতে পারবে। 2 তলা পুরো ফাঁকা, সবাই ড্রয়িং রুমে, গার্ডেন সহ বাড়ির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। শিশির দ্রুত করিডোরের বা পাশের রুমটাতে এসে দরজা লাগিয়ে দিল। অতঃপর নাহিয়ানকে ফোন দিতে যাবে তার আগে ফোনটা ফের কম্পিত হলো। শিশির দ্রুত ফোন সোয়াইপ করে ডান কানে ধরে বলে, হ্যালো। সঙ্গে সঙ্গে কলের ওই পাশ থেকে ভেসে আসলো একটা ঘোর লাগা গভীর পুরুষালী কণ্ঠস্বর। আই লাভ ইউ বউ। একটা কণ্ঠস্বর আর মুহূর্তে শিশিরের পুরো পৃথিবী থমকে গেল। আফিম মিশ্রিত সেই কণ্ঠে যেন ন্যানো সেকেন্ডের মধ্যে ঘোর লেগে গেল তার। আর নাহিয়ান, সে যেন শিশিরকে এভাবে থমকে দিতে সারাক্ষণ ফোন দিয়ে ফিকির চালাতে থাকে। নাহলে সবাই যেখানে ফোন করে প্রথমে হাই হ্যালো বলে, সেখানে সে প্রতিবারই কেন আই লাভ ইউ বউ দিয়ে কথা শুরু করবে। শিশির যখন এসব চিন্তায় নিমগ্ন, তখনই নাহিয়ান ফের বলে, ও বউ, আই লাভ ইউ। লজ্জাবতী লাজুকলতা গাছের কাণ্ড যেমন কোনো জীবের স্পর্শে নুয়ে পড়ে, নাহিয়ানের এমন কাণ্ডে ঠিক তদ্রূপ লজ্জা মিয়ে পড়ল শিশির। কি হলো, আমার লাজুক লতা বউটা কি লজ্জা পেল? শিশির এবার নিজেকে সামলে কণ্ঠ খাদে নামিয়ে বলল, চুপ করবেন আপনি? নাহিয়ান দুষ্টু হেসে বলল, এত সহজে কি করে চুপ করি ম্যাম? আমাকে চুপ করাতে হলে তো আপনার ঘুষ দেওয়া লাগবে ম্যাম। কি ঘুষ? এই লং কিস। শিশির লাজুক কণ্ঠে বলল, ধুর, অসভ্য লোক। বউয়ের কাছে সভ্য পুরুষ দুনিয়াতে আছে নাকি? আমার জানা মতে নেই, আর থাকলেও আমি তার মতো অত শুদ্ধ পুরুষ হতে পারবো না ম্যাম। আর আপনাকেও এত লাজুক লতা হয়ে থাকতে দিব না। আপনি যদি এত লজ্জা পান তাহলে আমাদের নসি কিভাবে আসবে? এই ফোন রাখুন তো। নাহিয়ান মুচকি হেসে বলল, রাখতে পারি, কিন্তু তার আগে একটা কিস। আপনি ওই নিউ ইয়র্ক, আমি বাংলাদেশ, তাহলে কেমনি কি? তাই নাকি? তার মানে আপনি বলতে চাইছেন আমি বাংলাদেশে থাকলে এই মুহূর্তে আমার একটা কিস পাওনা ছিল? শিশির একটা দুষ্টুমি করে বলল। সেটা হয়তো ছিল। কথাটা বলেই লজ্জে মুখ লুকালো সে। অন্যদিকে মোবাইলের অপর প্রান্ত থেকে নাহিয়ান বলল, তাহলে সবগুলো জমা রাখুন, একসাথে দেশে সুদ সমেত ফেরত নেব। শিশির ফের দুষ্টু হেসে বলল। আচ্ছা। এদিকে নিজের রুম থেকে সাজুগুজু করে বের হচ্ছিল নিঝুম, পরনে বাড়ির সব মেয়েদের সাথে ম্যাচ করে কাঁচা হলুদ কালার সারারা, পিঠ ছড়ানো চুলগুলো পেছন দিকে ফ্রেঞ্চ বেনি করা, ঠোঁটে হালকা মেরুন কালার লিপস্টিক, চোখে চিকন করে আইলাইনার। হঠাৎ সামনে থেকে কারো ছোড়া রঙিন পানি এসে তার গায়ে ঝাঁপিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে পুরো মেকআপ সহ পরনের ড্রেস নষ্ট হয়ে বিশ্রী একটা অবস্থা হয় তার। 2 হাত দিয়ে চোখ ভালো করে মুছে সামনে তাকিয়ে এসে দেখতে পায় তার ঠিক সামনেই দাঁড়িয়েছে সৌজন্য। তাকে দেখে নিঝুম বলে, এটা কি করলেন? রিভেঞ্জ। হোয়াট দ্য হেল, এটা কোন ধরনের রিভেঞ্জ? হ্যাঁ, তোমার মনে হয় স্মৃতিভ্রম হয়েছে? ভালো করে মনে করে দেখো, নির্ঝর ভাইয়ার হলুদের দিন তুমি ঠিক আমার একই অবস্থা করেছিলে। আপনার কি মাথায় সমস্যা? আমি জাস্ট হলুদ লাগিয়েছিলাম আর আপনি আমার ড্রেস মেকআপ সব নষ্ট করে দিলেন। তুমি আমার যে শার্টটা নষ্ট করেছিলে না, ওইটা আমার অনেক পছন্দের শার্ট ছিল, অনেক আবেগের। কেন? ওটা কি আপনাকে আপনার এক্স গিফট করেছিল নাকি? তোমার সাথে এত ফালতু বকবক করার ইচ্ছা বা সময় কোনোটাই আমার নেই। রিভেঞ্জ ডান, নাও ইউ ক্যান গো। আপনার মতো আউলফল নো কম্পিটেন্সি মানুষের সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই আমারও, সো ইউ ক্যান গো। তুমি না কম্পিটেন্সি কাকে বললে? নিঝুম আশেপাশে তাকিয়ে বলল, এখানে কেউ আছে নাকি? তাহলে আজকে বিকেলের জন্য রেডি থেকো। কে নো কম্পিটেন্সি আর কে ফুল অফ কম্পিটেন্সি তার প্রমাণ তোমাকে দেখাবো। কথাটা বলেই সৌজন্য গার্ডেনের দিকে চলে যায়। পেছন থেকে নিঝুম রাগে গজগজ করতে করতে বলে, হ্যাঁ হ্যাঁ দেখবো নি, পচ্চাত বেটা। নাহিয়ানের সঙ্গে দুষ্টু মিষ্টি খুনসুটি শেষে মুচকি হাসতে হাসতে শিশির আনায়ার আসনের সামনে আসলো। সেখানে আগে থেকে উপস্থিত ছিল ফারিন আর ইনা। শিশির দ্রুত এগিয়ে এসে আনায়ার পিছনে দাঁড়ানো ফারিনের পাশে দাঁড়ালো। হঠাৎই একটা ছোট্ট ছেলে দৌড়ে এসে ইনায়াকে বলল, ইনু আপু, ইরা তো অনেক কান্নাকাটি করেছে, তাই কাকি আম্মু তোমাকে ডেকেছে। ইনায়া দ্রুত আনায়ার পাশ থেকে উঠে যেতে যেতে বলল, শিশির, সবটা সামনে নিও তো। আসলে ইস্তাদকে এই সময় ফিডিং করাতে হয়, কিন্তু আজকে এত ঝামেলার মাঝে আমি ভুলে গিয়েছি। আচ্ছা আপু, তুমি যাও, বাকিটা আমি সামলাচ্ছি। আচ্ছা। ইনায়া চলে গেল। হলুদের পর্ব প্রায় শেষের দিকে। শ্রাবণের দ্বিপ্রহরী সূর্যি মামা মিয়ে পড়া রৌদ্ররেখা হলুদের পর্ব এখন যে শেষ করার সময় সেই প্রমাণক হিসেবে কাজ করছে। কিছুক্ষণ
পর আনায়াকে গোসল করিয়ে ভেতরে নিয়ে যাবে তারা, সেই প্রস্তুতি চলছে। হঠাৎ একটা কালো বোরখা পরা ভদ্রমহিলা কোনো কথাবার্তা ছাড়াই দ্রুত এগিয়ে এসে আনায়ার পাশে ধপ করে বসে পড়ল। শিশির কিঞ্চিত ভ্রু কুঁচকে সেদিকে তাকালো। মহিলাটির মতিগতি দেখে মনে হচ্ছে সে যেন লুকিয়ে চুরিয়ে আনায়ার সাথে দেখা করতে এসেছে। বারবার আশেপাশে তাকাচ্ছে তিনি। বর্তমান সময়টিতে যেখানে শিশির আর ফারিন ছাড়া কেউ নেই, বাড়ির নবীনরা সবাই হলুদ সন্ধ্যার আয়োজনে ব্যস্ত, আর প্রবীণরা আনায়াকে হলুদ মাখিয়ে চলে গেছে বেশ কিছুক্ষণ আগে। হঠাৎই শিশিরকে ফারিন পাশ থেকে বলল। শিশির আপু, শিশির মহিলাটির দিকে তাকিয়ে আনমনে বলল। শিশির ফারিনের দিকে ফিরে বলল। এই মহিলাকে কেমন অদ্ভুত মনে হচ্ছে না? শিশির মুচকি হেসে বলল। ফারিনও হেসে বলল। কেন বলো তো? না মানে দেখো, ওনার হাইট সাধারণ মহিলা মানুষের হাইটের চেয়ে বেশি। স্ট্রেঞ্জ, ওনার হাইট দেখে তো মনে হয় 5'11" এর চেয়েও বেশি, প্রায় 6 ফিট। একটা মহিলা মানুষের উচ্চতা এত বেশি হয়? উনি সম্ভবত পাকিস্তানি বংশোদ্ভূত। ও হতে পারে। মহিলাটি পাশের বাটি থেকে একটু হলুদ নিয়ে আনায়ার বা চোয়ালে আলতো হাত ছোয়ালো, অতঃপর সামনে ডেলিকেসি বক্স থেকে চামচ দিয়ে এক টুকরো মিষ্টি কেটে আনায়ার মুখে দিল। আনায়া মুচকি হেসে মিষ্টিটুকু গ্রহণ করে ফের যখন সে নিজে মহিলাটিকে মিষ্টি দেওয়ার জন্য হাত বাড়ালো তখন মহিলাটি ঘোর আপত্তি জানালো। তিনি মুখ থেকে নিকাব খুলতে নারাজ। আনায়া বারবার জোর করাতে হঠাৎই মহিলাটি আনায়ার হাত আলতো করে চেপে ধরল। অদ্ভুত এক শিহরণ বয়ে গেল আনায়ার সমস্ত স্নায়ু জুড়ে। এই স্পর্শ যেন তার বহুকালের চেনা। হঠাৎ এমন মনে হওয়ার কোনো কারণ খুঁজে পেল না আনায়া। অন্যদিকে শিশির এক দৃষ্টে তীক্ষ্ণ চোখে তাকে মহিলাটির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিল। হঠাৎই মহিলাটার বোরখার পাড় থেকে সামান্য উপরে উঠে যাওয়ার সময় শিশিরের চোখ গেল মহিলাটির জুতোর দিকে। কিন্তু এমা, তার পায়ে নাইকি এয়ারফোর্স 1 দামি ব্র্যান্ডের জেন্টস শুজ। শিশিরের আর বুঝতে বাকি রইল না ইনি আসলে কে। গলা খাকারি দিয়ে দুষ্টু হেসে বলল। তা চাচি আম্মা মনে হয় জুতা বদলাতে ভুলে গেছেন, নাকি আমার হবু দুলাব্রোর জুতা চুরি করে পরে এসেছেন, কোনটা? সঙ্গে সঙ্গে ফারিনান আনায়া দৃষ্টি গেল ব্যক্তিটির পায়ের দিকে। ফারিন দুষ্টুমি করে বলল। আরে দুলা ভাই, আমার আপুকে মিস করলেন বললেই হতো। এত কষ্ট করে মহিলাদের মতো সেজে আসার তো কোনো দরকার ছিল না। হৃদিত এবার পড়ল চরম বিপর্যয়। সবাই তার ছদ্মবেশ ধরে ফেলেছে। ইস, কোথায় সে ভেবেছিল গায়ে হলুদে নিজের হবু বউকে লুকিয়ে লুকিয়ে একবার দেখে যাবে, তা না, সবাই কিনা ধরে ফেললো। তাও রক্ষে এখানে শিশির আর ফারিন ব্যতীত আর কেউ ছিল না। যদি ইনায়া থাকতো তাহলে তো তার মান সম্মানের পুরো ফালুদা আলট্রা প্রোম্যাক্স হয়ে যেত। এই কথা ভেবে সে মনে মনে অসংখ্যবার শুকরিয়া আদায় করলো। অতঃপর শিশির আর ফারিনের দিকে তাকিয়ে বলল। আরে আমার কিউট কিউট শালিকারা দেখি বুদ্ধিমান আছে। তা যাই হোক, শালিকারা দয়া করে এ কথা পাঁচকান করো না, তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। বুঝই তো, বউকে একটু ভালোবাসি, একদিন না দেখলে আবার মন আনচান আনচান করে। হৃদিতের এমন কথা শুনে ফারিন মনে মনে বলল। বিয়ের আগে এরা নিজেদের বউকে ভালোবাসে, কতটা ভালোবাসে। আর আমারটাকে দেখো, শালা হাদারাম। ভালোবাসা তো কি, একদিন আমার সাথে ঠিকমতো কথাটাও বললো না। আল্লাহ ভালো জানেন ওকে আমি আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন। তখনই হঠাৎ শিশির বলল। না না ভাই, এত সহজে তো কাজ হচ্ছে না। তোমরা যা চাইবে তাই দিব, কিন্তু আপাতত আমাকে এখন এখান থেকে বের হতে সাহায্য করো। তা আসার সময় কার সাহায্য নিয়ে এসেছিলে? আসার সময় হাদা সাজেরটা হেল্প করেছিল, কিন্তু দেখো এখন তার খবর আছে। তাহলে তো তোমায় সেলুট জানাতে হচ্ছে ভাই। ওই হাদার হেল্প নিয়ে তুমি এত দূর চলে আসলে। জানো না উনি মানুষকে গাছে তুলে মই সরিয়ে নিতে খুব ভালো করেই জানেন। আজকে শুধু এখান থেকে মান সম্মান বাঁচিয়ে কোনো ক্রমে বের হই, তারপরে হাবলুসকে মজা দেখাচ্ছি। শিশির মুচকি হেসে ফারিনের দিকে ফিরে বলল। তারপর হৃদিতের দিকে ফিরে বলল। ফারুদ, তুমি বরং একটু আনায়ার এখানে দাঁড়িয়ে থাকো তো। কিছুক্ষণের ভেতরেই আন্টিরা ওকে গোসলের জন্য নিয়ে যাবে, আর আমি হৃদিত ভাইকে একটু এগিয়ে দিয়ে আসি। চলো ভাই, না হলে এক্ষুনি এখানে আন্টিরা চলে আসবে। হৃদিত আনায়ার হাত ছেড়ে দিয়ে উঠতে উঠতে বলল। হ্যাঁ হ্যাঁ, দ্রুত চলো। সে সামনের দিকে পা বাড়ালো। আর এদিকে এত কিছুর মাঝেও কিং কর্তব্য বিমূঢ় আনায়া। হৃদিতের এমন চমকে আসলে স্তম্ভিত সে। হঠাৎই হৃদিত যেতে যেতে একবার আনায়ার দিকে ফিরে বলল। আসি আমার প্রাণ মোহিনী। কথাটা বলেই মুচকি হেসে শিশিরের সাথে এগিয়ে গেল। শেষে চলে যেতে ফারিন আনায়ার পাশে বসে বলল। ইউ আর সো লাকি আপু,
হৃদিত ভাইয়া আসলে তোমাকে অনেক ভালোবাসে। ফারিনের কথায় আনায়া তার দিকে ফিরে বলল, শুধু আমায় বলছো কেন? নির্ঝর ভাইও কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে। না হলে দেখো না, একটুখানি চোখের আড়াল হলে কি করে সারা বাড়ি খুঁজে বেড়ায়। একটু আগেও তো এখানে এসে উকি মেরে দেখে গেছে, তখন তুমি শিশিরের সাথে গল্প করছিলে। সত্যি সত্যি এসেছিল নাকি? সত্যি। ফারিন এক ঝলক হাসলেও মুহূর্তের মাঝে কিছু মনে পড়তে মুখ বাঁকিয়ে বলল, ভালোবাসা না চাই, দেখতে এসেছিল আমি হারিয়ে গেছি নাকি? হাজার হলেও আম্মু আব্বার ওনাকে বলেছে আমাকে নজরে নজরে রাখতে, বুঝছো? তার কথা শুনে আনায়া হেসে বলল, ধ্যাত, কি বলো? ওটা ভালোবাসাই রে পাগলি। ভালোবাসার ওই লোক কখনো দেখেছো পানিতে আগুন জ্বলে? ওই লোক হচ্ছে সেই ডিকশনারি যেটা ভালোবাসা নামে কোনো শব্দ নেই। তার কথা শুনে আনায়া ফের হাসলো। আসলে মেয়েটা অনেক বেশি মিশুকে আর অনেক বেশি প্রাণচঞ্চলা, যার চোখে মুখে সর্বক্ষণ লেগে থাকে এক দুষ্টুমির রশ্মি, যা প্রতিটি মুহূর্তেই তার চারিপাশকে একটু বেশি জীবন্ত করে তোলে। মেয়েটাকে পছন্দ না করে থাকা যায় না। হলুদ সন্ধ্যের প্রস্তুতি নিচ্ছে সবাই সবাই যে যার মতো সাজতে ব্যস্ত। আজকে বেশিরভাগ সবাই লেহেঙ্গা পরবে। নিঝুম নিজের লেহেঙ্গাটা বের করার জন্য যেই না আলমারি খুলতে যাবে, তখনই সে দেখতে পায় রুমের ড্রেসিং টেবিলের উপরে একটা শাড়ি রাখা, সাথে একটা নীল চিরকুট। সে কিঞ্চিত ভ্রু কুচকে প্রথমে শাড়িটার দিকে তাকায়, তারপর চিরকুটটা হাতে তুলে সেটা খুলতে দেখতে পায় তার ভিতরে বড় বড় গোটা অক্ষরে লেখা। কি মিস টকেটিভ, শাড়ি দেখে অবাক হচ্ছ? অবাক হওয়ার নেই, শাড়িটা তোমার জন্য। দয়া করে এই শাড়িটা পরেই হলুদ সন্ধ্যায় আমার সারপ্রাইজ দেখতে এসো। পাশে ব্র্যাকেটে ছোট করে আবার লেখা, যদি সাহস থাকে। নিঝুমকে সাহসের প্রশ্ন। নিঝুম খুব ভালো করে জানে কাজটা সৌজন্যের। সাহসী প্রশ্ন যেহেতু করেছে সেহেতু শাড়িটা তো পরতেই হবে। সে শাড়ির ব্যাগটা হাতে নিয়ে প্যাকেটটা দ্রুত খুলতে দেখতে পেল তার ভিতরে পিঁয়াজ কালার সাটিন শাড়ি। শাড়িটা অন্যরকম কিন্তু এতটাই সুন্দর যে প্রথম দেখাতে লোকের চোখে লেগে যাবে। নিঝুম আর দেরি না করে শাড়িটা হাতে দ্রুত এগিয়ে যায় রোদেলা জামানের রুমের দিকে। ফারিনের পরনে আজ বেবি পিঙ্ক রঙের লেহেঙ্গা, স্কার্টের প্রান্ত জুড়ে সূক্ষ্ম সোনালি সুতোর জ্যামিতিক কারুকাজ, চুলিটিতেও একই রকম কারো কাজ, আর অন্যটা পিঙ্ক আর গোল্ডেন এমব্রয়ডারি মিশেলে তৈরি। অন্যদিকে নির্ঝরের পরনে শুভ্র রঙা পাঞ্জাবি, যার গায়ে সূক্ষ্ম কারচুপি। ফারিনের সাজগোজ শেষে দুজনের প্রস্তুতি নিচ্ছে গার্ডেনে যাওয়ার জন্য, কারণ সেখানে বিশাল মঞ্চ করে আয়োজন করা হয়েছে হলুদ সন্ধ্যার। ইতিমধ্যে সাউন্ড বক্সে জোরে জোরে গান বাজছে। ফারিন কান চেপে নির্ঝরের দিকে ফিরে বলল, স্যার চলুন, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। নির্ঝর পাঞ্জাবির হাতাটা ঠিক করতে করতে বলল, চলো। ও ফারিন মাথা নেড়ে বলল, আচ্ছা। কথাটা বলেই ফারিন যে অমনি পেছনে ঘুরে দরজা পেরিয়ে বের হবে, তৎক্ষণাৎ নির্ঝর তাকে থামিয়ে দিয়ে বলল, এই স্টপ। ফারিন পেছনে ঘুরে বলল, কি হয়েছে? নির্ঝর দ্রুত তার দিকে এগিয়ে এসে বলল, পিছন করো। ফারিন অবাক দৃষ্টিতে চেয়ে বলল, কেন? যা বললাম তাই করো, আর একটা প্রশ্ন না। ফারিন কিছু না বলে বোকার মতো পিছনে ঘুরল। তখনই নির্ঝর তার পিছন থেকে লেহেঙ্গার চুলির পিঠের দিকের খুলে যাওয়া ডোরাটি আলতো করে বেঁধে দিল। নির্ঝরের এমন কাণ্ডে কিছুটা হতবাক হলো ফারিন। তার চারিধারে হাওয়া যেন একটু থেমে ফিসফিসিয়ে উঠল। ফারিন নিঃশব্দে কুকড়ে এলো। লজ্জায় পাপড়ি ফুলে উঠল গালের কোণে। তার মানে ব্যস্ততার কারণে চুলির ডরি লাগাতেই বেমালুম ভুলে গিয়েছিল সে। এরকম বোকামি কেউ করে? যদি নির্ঝর না দেখে অন্য কেউ দেখতে পেত। ডরিটি লাগানো শেষে ফারিনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত পায়ে রুম থেকে প্রস্থান করলো নির্ঝর। ফারিন সেদিকে বেকুবের মতো চেয়ে রইল। কোথায় সে ভাবলো নির্ঝরকের জন্য একটা ধন্যবাদ দিবে, তা না, তাকে কিছু বলতে না দিয়ে নির্ঝর বেরিয়ে গেল। অদ্ভুত লোক। আকাশের কোণে শ্রাবণের গম্ভীর মেঘের ঘনঘটা একটা থমথমে উচ্ছ্বাস যেন ছড়িয়েছিল বাতাসে। আনোয়ার বাড়ির সামনের বাগানটিকে রূপান্তর করা হয়েছে এক রঙিন স্বপ্নমঞ্চে। সন্ধ্যার প্রকৃতিটাকে সাজানো হয়েছে কৃত্রিম স্ট্রিং লাইটের আলোকসজ্জায়। গার্ডেনে উপস্থিত সবাই। কিছুক্ষণ আগেই সেখানে এসেছে নির্ঝর আর ফারিন। গার্ডেনে বড় করে আনায়ার জন্য তৈরি করা হয়েছে কনের আসন। আসনের মাঝে মেরুন কালার গর্জিয়াস ড্রেস পরিহিত একটা মেয়ে বসে আছে, যে আজকের অনুষ্ঠানের মধ্যমণি আনায়া। আর তার ঠিক পাশেই আছে তার অন্তরঙ্গ বান্ধবীরা আশা, লিজা সহ এসেছে সাইফ, সজলও। তবে সবচেয়ে ভিন্ন শিশির, সবচেয়ে কাছের বান্ধবী আনায়ার আত্মার আত্মা। তারা দুজনে এতটাই ম্যাচ করে সেজেছে যে বোঝা যাবে না কে কনে আর কে বান্ধবী। সবাই যখন হাসি ঠাট্টার হই হট্টগোলে ব্যস্ত, ঠিক তখনই পেঁয়াজ রঙা শাড়ি পরে ঠিক যেন শ্রাবণের কোনো এক স্নিগ্ধ সন্ধ্যারূপী রমণীর মতো আগমন ঘটল নিঝুমের। চোখে আইলানার সাথে হালকা কাজল, ঠোঁটে এক টুকরো শালিকের আত্মবিশ্বাস। সযত্নে করা ফ্রেঞ্চ বেনিটা বারংবার ছুটছে পিঠের মধ্যিখান।
তাকে দেখে সাউন্ড বক্সের পাশে দাঁড়িয়ে থাকা সৌজন্যের চোখে খেলে গেল একরাশ দুষ্টু বিজলি, যেন কারো অলক্ষ্যে এক খণ্ড নাট্য অভিনয় শুরু হতে যাচ্ছে। সাউন্ড অপারেটর ছেলেটা কানে মুখ নামিয়ে সে কিছু একটা বলল, এক টুকরো পরিকল্পনার গুপ্ত সংকেত। ছেলেটা হাসি মুখে মাথা নাড়ল। পর মুহূর্তে সৌজন্য ঝড়ের বেগে এগিয়ে এলো। সবার দৃষ্টির ফাঁক বলে নিঝুম কিছু বোঝার আগেই সে নিঝুমের হাত ধরে টেনে নিল। এই আপনি? অবাক কণ্ঠে নিঝুম কথাটা বলতে পেরেছে কি পারেনি, তার আগে সৌজন্য তাকে টেনে নিয়ে উঠল স্টেজে। সবাই কিছুটা বিস্মিত দৃষ্টিতে তাকালো তাদের দিকে। সেদিকে তো আক্কা না করে সৌজন্য ছেলেটার দিকে চোখ ইশারা করতে সে চালু করে দিল সেই গান। সাউন্ড বক্স ফাটিয়ে গান আর মঞ্চের মাঝে থাকা একজোড়া কপোতি যেন মঞ্চে রং ছড়িয়ে দিল। নিঝুম প্রথায় বিস্ময়ে থেমকে থাকলেও সৌজন্যের আত্মবিশ্বাস আর দুহাতের ইশারায় সে নিজেকে হারিয়ে ফেলল। শুরু হলো এক দুষ্টু মিষ্টি কাপড় ডান্স। পদক্ষেপে তাল, চোখে চোখে বাক্যালাপ, এক অদ্ভুত ছন্দে মহাবিষ্ট চারিপাশ এক প্রকার বিস্ময়ে হা হয়ে আছে। নাচের এক ফাঁকে যখন তারা অনেক কাছাকাছি ছিল তখন হঠাৎই সৌজন্য নিঝুমের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, কেমন লাগলো আমার সারপ্রাইজ? অবাকের চরম সীমায় পৌঁছে নিঝুমের চোখ বড় বড় হয়ে গেল। বিস্ময়ের কণ্ঠে সে অস্পষ্ট স্বরে কিছু একটা বলল। একটু সাউন্ড বক্সের গানের আওয়াজে তা শ্রবণযোগ্য হলো না। সৌজন্যের দুই চোখে শুধুমাত্র নিঝুমের কোমল অষ্টদয়ের কম্পিত আন্দোলনের হালকা স্পন্দন দৃষ্টিগত হলো। এদিকে সবাই হচকিত নয়নে চেয়ে আছে তাদের পারফরমেন্সের দিকে। তবে সবচেয়ে বেশি এক্সাইটেড ফারিন। কিন্তু তাদের নাচ দেখে সে একদমই অবাক হয়নি, বরং তার মস্তিষ্কে চলছে অন্য এক দুষ্টু পরিকল্পনা। এই যেমন বাসায় গিয়ে নাচ নিয়ে নিঝুমকে সে সারাদিন খেপাবে। এটা হয়তো অন্যদের কাছে অন্যরকম, যে বড় হয়ে কি করে ছোট একজনকে খেপাতে পারে, কিন্তু ফারিনের কাছে সকল বিষয় ম্যাটার করে না। তার মাথায় যখন দুষ্টুমি ভর করেছে তখন এটাকে সে বাস্তবায়িত করেই ছাড়বে। পারফরমেন্স শেষে কিছুক্ষণ পর স্টেজ থেকে নেমে আসলো নিঝুম আর সৌজন্য। সবাই যখন অবাক নয়নে তাদের সাথে কথা বলতে ব্যস্ত, ঠিক তখনই ইনায়া ফারিনের সামনাসামনি এসে দাঁড়ায়। ফারিন কিছু বলার আগে সে দ্রুত বলে, ফারুক, জি আপু। চলো। কথাটা বলে সে ফারিনের হাত ধরে টান দিতে ফারিন অবাক কণ্ঠে বলল, কোথায় আপু? শুনলাম তুমি নাকি অনেক ভালো ডান্স করতে পারো। চলো একটা কাপল ডান্স করবো আমরা, মানে আমি আর জাহিদ, সেই সাথে আরেকটা কাপল লাগবে। ফারিন হতচকিত হয়ে বলল, কিন্তু আপু আমি ডান্স ভালো পারি না, আর কাপল ডান্স তো একদমই না। আরে ব্যাপার না, আমরা যে স্টেপগুলো করব তোমরা শুধু স্টেপ কপি করো, আর পার্টনারকে ফলো করলেই তো ডান্স সুন্দর হবে। সে না হয় বুঝলাম, কিন্তু আমার পার্টনারটাকে? ইনায়া নির্ঝরের দিকে তাকিয়ে বলল, এমা জলজান্ত একটা বর থাকতে তুমি কিনা বলছো পার্টনার কোথায়? ফারিন তার কথা এক ঝলক নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর তখন মোবাইলে কিছু স্ক্রল করছিল। সে তাচ্ছিল্যের স্বরে ইনায়ার দিকে ফিরে বলল, উনি করবে ডান্স? সেই দিন সূর্য পূর্ব উত্তর দিগন্তে। আর সবচেয়ে বড় কথা, তুমি দেখছো না ওনার মনে হয় নির্জুমদের পারফরমেন্সেরও একবারও ভালো করে দেখোনি। সেখানে নিজ পারফরমেন্সের কথা দিবার স্বপ্ন দেখা বন্ধ করো আপু। ইনায়া কিছুটা চিন্তিত স্বরে বলল, সেটাই তো দেখছি। হঠাৎই তার চোখ গেল জিসানের দিকে, যেন আধারের মাঝে আলোর আভাস দেখতে পেল। সে উত্তেজিত হয়ে ফারিনের দিকে ফিরে বলল, ফারুক, তোমার নিশ্চয়ই অন্য কারোর সাথে কাপল ডান্স করতে আপত্তি নেই? কার সাথে? আমার ছোট ভাই অর্থাৎ আমার দেবর জিসানের সাথে। ফারিন না বলতে গিয়ে ওপরে রাগ থেকে হ্যাঁ বলল। নির্ঝর যদি তার সাথে ডান্স না করে তবে কেন সে নিজেও তার আনন্দটা মাটি করবে? হ্যাঁ বলার সাথে সাথে ইনা একগাল হেসে তাকে স্টেজের দিকে নিয়ে গেল। তার স্টেজে ওঠার প্রায় 2 মিনিটের মাঝে বেজে উঠল একটা হিন্দি সং। ইনার সাথে তালে তালে ডান্স করলো ফারিন। হঠাৎই নির্ঝরের চোখ নিবন্ধ হলো ফারিনের দিকে। ফারিনের দিক থেকে যেন সে চোখই সরাতে পারল না। বুকের ভিতর যেন বয়ে গেল সমুদ্রের উত্তাল পাতাল ঢেউ। কেন যেন চারিপাশ স্তব্ধ হয়ে গেল তার। কিন্তু হঠাৎই যখন ছেলেদের টার্ন আসলো তখন জাহিদের সাথে জিসানকে স্টেজের দিকে যেতে দেখে মেজাজ সপ্তমে উঠে গেল তার। দ্রুত এগিয়ে গিয়ে জিসানকে এক প্রকার ধাক্কা দিয়ে জাহিদের সাথে স্টেজে উঠে গেল নির্ঝর। এদিকে জিসান বোকা দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার দিকে। ইনায়াত তাকে যেতে বলেছিলেন, তাহলে এই লোক কেন গেল? এদিকে স্টেজে উঠে শুরু হলো নির্ঝর আর জাহিদের দুর্দান্ত পারফরমেন্স। নির্ঝর কেমন নাচতে দেখে শুধু ফারিন নয়, অবাক হলো উপস্থিত সকলে। যে নির্ঝর কিনা কারোর সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলে না, সেই এমন হিন্দি গানে এত দারুণ পারফরমেন্স করছে যেন চোখই সরানো যাচ্ছে না।
এদিকে ফারিনের তো রীতিমতো শ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা। হঠাৎ যখন নির্ঝর তার হাত ধরে টান দিয়ে তাকে নিজের বুকে ফেললো, তখন ফারিনের মনে হলো সে সত্যি জেগে জেগে স্বপ্ন দেখছে, দিবা স্বপ্ন যাকে বলে। কিন্তু না, সত্যি সত্যি সে পারফর্ম করছে নির্ঝরের সাথে। এটা যে সত্যি হচ্ছে সে এখনো ভাবতেই পারছে না। পাগল পাগল লাগছে তার, প্রেম পরশের উথাল হাওয়া দোলা দিচ্ছে তার হৃদয়। আর সেই তালে তালে পা মেলাচ্ছে নির্ঝরের সাথে, দুজনকে ছুঁয়ে যাচ্ছে এক উষ্ণ প্রেমের পবন। নিউ ইয়র্কে রাত 9টা। নাহিয়ানের শ্যাডো হ্যাভেনের বেসমেন্টে বসে আছে দুজন স্পেশাল অপারেটিভ, দুইজন ডেটা অ্যানালিস্ট আর একজন নতুন ইন্টার্ন সহ এই আর নাহিয়ান চৌধুরী নিজেই। পুরো বেসমেন্ট জুড়ে গা ছমছমে নিস্তব্ধতা, ঠিক যেমন সিংহের গর্জন শেষে পুরো বনের প্রাণীরা ভয়ে চুপিসারে নিজের আস্তানায় গিয়ে লুকায়, আর বনকে ঘিরে থাকে এক ভয়াল নিস্তব্ধতা। ঠিক তেমন নিস্তব্ধতার কারণ একজনই, নাহিয়ান। কিছুক্ষণ আগে তার দেওয়া হুঙ্কারে এখনো ভয়ে সিটি আছে উপস্থিত সকলে, বিশেষ করে ফিওনা নামক নতুন ইন্টার্নিটি। ডেটা অ্যানালাইসিস্টের দুজনে জাতীয়তা জার্মানি, আর স্পেশাল অপারেটিভের মধ্যে একজন নাহিয়ানের পুরাতন ফ্রেন্ড তনয়া, আর অন্যজন আমেরিকান বিখ্যাত অপারেটিভ টিমের হেড মার্ক রিডার। কিছুক্ষণ আগে নাহিয়ানের ফোনে কল করে এসে জাহান, আর তাতেই রেগে গিয়ে সেলফোনটা সজোরে দেয়ালে ছুঁড়ে মারে নাহিয়ান। তাতে কেঁপে ওঠে উপস্থিত সকলে, তবে তনয়া শান্ত, কারণ এটা তার খুব ভালো করেই জানা যে কাজের সময় নাহিয়ানকে ফোন করে ডিস্টার্ব করা নাহিয়ানের একদমই পছন্দ নয়। আমেরিকায় বিগত কয়েক মাসের সন্ত্রাসী চক্র আর শিশু পাচারের উপর একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে কাজ করছিল তারা। নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, আর এই সময় ফোন করে তাকে ডিস্টার্ব করা একদমই পছন্দ হয়নি নাহিয়ানের। এটা সে জাহান খুব ভালো করে জানে, তবুও কি জানি তার স্মৃতিভ্রম হয়েছিল কিনা। তবে সেটা জানার প্রয়োজনটুকু বোধ করেনি নাহিয়ান। হঠাৎই নীরবতা ভেদ করে প্রাজ্ঞ জার্মান সাইবার ইন্টেলিজেন্স অ্যানালিস্ট অ্যানসেল রিস্টার বলল, এআর সম্প্রতির ডেটাগুলো দেখাচ্ছে মেশিন গান আর নেভাডা অঞ্চলে হঠাৎ করে ডার্ক ওয়েবের তৎপরতা বেড়ে গেছে। এটা শুধু মানব পাচার নয়, কিছু এনক্রিপ্টেড চার্টে দেখা যাচ্ছে রাজনৈতিক অপহরণের সম্ভাবনাও রয়েছে। তৎক্ষণাৎ পাশ থেকে গ্রেটা নামক আরেকজন ডেটা অ্যানালিস্ট বলল, আরেকটা প্যাটার্ন আছে। আমরা কয়েকটা ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ট্রেস করেছি, যেগুলো কিছু সন্দেহভাজন এনজিওর সঙ্গে জড়িত, যারা সন্ত্রাসে সহানুভূতিশীল। এই ফান্ডগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ছে বিভিন্ন সীমান্তে। নাহিয়ান কিছুক্ষণ চুপ থেকে ফের গম্ভীর স্বরে বলল, আমরা কয়েক সপ্তাহ চুপ থাকলে ইঁদুরগুলো নাচতে শুরু করে। অপারেশন রিকুইটাল চালু করো। গ্রেটা, আমি লোকেশন চাই। তারপর সে অ্যানসেলের দিকে ফিরে বলল, অর্থের গতিপথ ম্যাপ করুন। আমার নজরদারিতে কেউ হারিয়ে যায় না। স্যার, হোমল্যান্ডকে জানানো হবে কি, নাকি এটা পুরোপুরি অফ দ্য রেকর্ড থাকবে? নাহিয়ান গুরু গম্ভীর কণ্ঠে বলল, আই থিঙ্ক হোমল্যান্ডকে এখন কিছু না জানালেও চলবে, বিকজ এটা পুরোটাই আমার পরিকল্পনা। এখানে আমি কারো হস্তক্ষেপ চাইছি না। আশা করি বোঝাতে পেরেছি। তখনই মার্ক রিডার বলল, বাট স্যার, আই থিঙ্ক হোমল্যান্ডকে না জানিয়ে আমাদের কোনো কিছু করা ঠিক হবে না। সেটা আমি বুঝবো। মার্ক রিডার মাথা নিচু করে বলল, ওকে স্যার। আর কিছু বলতে পারল না সে। তার আগে তার পার্সোনাল সেলফোনটা বারংবার ভাইব্রেট হতে লাগলো। সাধারণত এই নাম্বার পরিবারের লোকেরা ছাড়া আর কেউ জানে না। প্রায় 3বার ভাইব্রেশন শেষে নাহিয়ান একবার ফোনটা হাতে নিয়ে তার স্ক্রিনের দিকে তাকালো। তৎক্ষণাৎ চক্ষু চরক গাছ। স্ক্রিনের উপর জ্বলজ্বল করছে তার সেট করা নিকনেম হার্টলাইন, অর্থাৎ শিশির। ইতিমধ্যে 3বার কল দেওয়া হয়ে গিয়েছে তার। নাহিয়ান কিছুটা শঙ্কিত কণ্ঠে উপস্থিত সকলের উদ্দেশ্যে দ্রুত বলল, এক্সকিউজ মি, আই এম সরি টু সে, বাট আই ক্যান টক এনিমোর ইন দিস মোমেন্ট। কথাটা বলে দ্রুত সেখান থেকে উঠে গেল নাহিয়ান। সকলে বেশ অবাক যে একটু আগে ফোন দেওয়ার জন্য সেলফোনটা ছুঁড়ে মারল সেই কিনা একটা কলে এতটা ভয় পেয়ে গেল। ফিওনা তনয়ার দিকে ফিরে অবাক কণ্ঠে শুধালো, হু কল্ড স্যার ম্যাম? তনয়া নাহিয়ানের যাওয়ার পানে তাকিয়ে বলল, আই থিঙ্ক শিশির। হু ইজ শিশির? হি ইজ এভরিথিং। এদিকে নাহিয়ান দ্রুত বেসমেন্টের বাইরে একটা রুমে গিয়ে রিসিভ করলো ফোনটা। ভীত কণ্ঠে সে বলল, আই লাভ ইউ। বউ কথাটা বলার আগেই ফোনের ওই পাশ থেকে ভেসে আসলো এক ভদ্র কণ্ঠ, একদম নাটক করবেন না। আই সে আই লাভ ইউ বউ। একদম এসব নাটক দেখাবেন না আমায়, গা জ্বালা করে আমার। এক নাগারে কথাগুলো বলে থামলো শিশির। অতঃপর নাহিয়ান ভীত হয়ে বলল, সরি ম্যাম, আসলে আমি খেয়াল করিনি। তা খেয়াল করবেন কেন? বিয়ে তো করেছেন লোক দেখানোর জন্যে। না না, লোকও তো আপনি দেখাননি, বিয়ে করেছিলেন আমার জীবনটা নষ্ট করার জন্য। রাগটা কি একটু বেশি হয়েছে? না না, রাগ কেন হবে? আমার তো সবকিছু মধু মধু লাগছে। আসলে আসলে
কি আসলে? এখন তো এটাই বলবেন না যে আপনি খেয়াল করেননি, ফোন অফ ছিল অথবা ফোন আপনার কাছে ছিলই না। এতই যখন অজুহাত আপনার কাছে রেডি আছে, তখন আমাকে কেন বিয়ে করেছিলেন, হ্যাঁ? আপনি যেমন টাইম পাসের জন্য আমার সাথে কথা বলেন, সেরকম টাইম পাসের জন্য অন্য কোনো একটা মেয়েকে বিয়ে করতেন। সেও আপনার সাথে দুবেলা কথা বলে টাইম পাস করতো। আমার না টাইম পাসের জন্যে না পার্মানেন্ট একটা লোকের দরকার ছিল, বুঝলেন? বুঝেছি। কি বুঝেছেন? বউকে একটু বেশি টাইম দিতে হবে। শিশির তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আবার ঢং করে বউ বলা হচ্ছে? বর হিসেবে কোন দায়িত্বটা পালন করেন আপনি? জানেন এখানে সবাই কি পরিমাণ মজা করছে? ইনায়া আপু, জাহিদ ভাইয়া, নির্ঝর ভাইয়া, ফারিন, অন্যদের কথা তো বাদই দিলাম। হৃদিত ভাইয়া আনায়াকে না দেখে থাকতে পারে না বলে হলুদের দিন মহিলাদের ছদ্মবেশে আনায়ার সাথে দেখা করতে এসেছিল, আর আপনি? হাহ! একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো শিশিরের বুক চিরে। মোবাইলের ওই পাশ থেকেও নাহিয়ান সেটা অনুভব করতে পারলো। নাহিয়ানের মন খারাপ হলো বেশ, কিন্তু সে নিরুপায়। সে যে কেন এখানে এসেছে সেটা তো শুধু সেই জানে। ব্যাপারটা এতটাই গোপনীয় যে শিশিরের সাথেও সেটা শেয়ার করতে পারছে না সে। কিন্তু এই মুহূর্তে শিশিরের রাগ ভাঙানোটা অতীব জরুরি। নাহিয়ান মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললো, শিশিরের রাগ যদি না কমে তাহলে এক রাতের জন্য হলেও নাহিয়ান বাংলাদেশ ব্যাক করবে। সে নরম কোমল কণ্ঠে শিশিরকে বলল, আই লাভ ইউ বউ। চুপ করুন। আপনি, আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছেই নেই আমার। আই লাভ ইউ বউ। বললাম তো চুপ করুন। আই লাভ ইউ বউ। ফোনটা কিন্তু এবার কেটে দিব। নাহিয়ান খুব ভালো করে জানে শিশির এটা অভিমানে বলছে, তবুও তার মুখে এই ঘৃণার শব্দটা নাহিয়ানের বুকে যেন বিষাক্ত তীরের মতো বিচ্ছে। সে ফের বলল, শিশির আর কিছু বলতে পারল না। সে খুব ভালো করে জানে সে যতবার নাহিয়ানকে ঘৃণার কথা বলবে নাহিয়ান ততবারই একই ভালোবাসার দাবি সে একই গভীর কণ্ঠে পুনরাবৃত্ত করবে। আর হাজার হলেও শিশির নাহিয়ানকে ভালোবাসে, তাই তাকে বারবার ঘৃণা করার কথা বলা সম্ভব হবে না শিশিরের পক্ষে। আর এটাও তো সঠিক, নাহিয়ান দিনের ভিতর অন্তত 5 বার শিশিরকে কল করে। মাঝে মাঝে তো শিশিরের পক্ষে ধরা সম্ভব হয় না, তাই প্রথমবারের মতো নাহিয়ানকে মাফ করে দেওয়াই যায়। সে শান্ত কণ্ঠে বলল, আচ্ছা নিন, হয়েছে, এবারের মতো মাফ করলাম, কিন্তু ফর দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম, পরের বার যদি আর কখনো এমন হয় তবে কোনো দিনই আর কথা বলবো না আমি আপনার সাথে। দেখো, কানে ধরেছি, আর কখনো হবে না। মনে থাকে যেন। সারা জীবন মনে থাকবে ম্যাম। শিশির কিছুক্ষণ থেমে তারপর বলল, এখন তো নিউ ইয়র্কের রাত, তাই না? জি, রাত প্রায় 9:30। ও আচ্ছা, খেয়েছেন আপনি? না, কেন? কাজ একটু ব্যস্ত ছিলাম, আর বউটাও পাশে নেই। থাকলে হয়তো নিজের হাতে খাইয়ে দিত আমায়। ঠিকই হয়েছে, আর একটু বউকে রেখে যান অন্য দেশে। তাই তো দেখছি, বউকে রেখে আসা একদমই উচিত হয়নি। এরপর থেকে যেখানেই যাই বউকে সাথে নিয়েই তবেই যাব। ঠিক আছে, এবার তাহলে খেয়ে নিন গিয়ে। না, এখন খাবো না। কেন? একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে ছিলাম, সেটা শেষ করে তারপর। শিশির অবাক কণ্ঠে বলল, আপনি মিটিংয়ে ছিলেন? হুম। শিট, সেটা আপনি আগে বলবেন না? নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ মিটিং, আমি সব বানচাল করে দিলাম। শিট। আপনার থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। আপনি রাখুন তো, আর দ্রুত যান, মিটিংয়ে যান। আল্লাহ, সব আমার জন্য হলো। অ্যাজ ইউর উইশ ম্যাম। হ্যাঁ রাখুন। কথাটা বলে সে ফোন কেটে দেওয়ার আগে নাহিয়ান আবারও বলল, আর অ্যাট লাস্ট আই লাভ ইউ। শিশির তার কথায় ফোন কেটে দিয়ে আনমনে মুচকি হাসলো। এই লোকটাও না, আজকে রাতে আনায়াদের মেহেদি, কালকে বিয়ে। পুরো বাড়ি জুড়ে এক চাঞ্চল্যকর পরিবেশ, সবাই ব্যস্ত যে যার কাজে। কেউ কেউ ডেকোরেশনের লোককে গাইড দিচ্ছে, কেউ বা রাতে মেহেদিতে কি পরবে তাই নিয়ে আলোচনা করছে। ফারিন সারা সকাল শিশির আর আনায়ার সাথে গল্প শেষে 2 তলা করিডোর দিয়ে সবে নিচে যাচ্ছিল, তখনই হঠাৎ পেছন থেকে কেউ একজন তাকে ডাক দিল। ফারিন পিছনে ফিরে দেখলো তার পিছনে দাঁড়িয়ে আছে সিমরান। বয়স হয়তো 6 অথবা 7। ইদানিং ফারিনের সাথে বড্ড ভালো সম্পর্ক গড়ে উঠেছে তার। তবে এটা নতুন কিছু নয়, বড়দের চেয়ে বাচ্চাদের সাথে ফারিনের একটু বেশি ভালো সম্পর্ক অতি দ্রুত তৈরি হয়। তাকে দেখে ফারিন একগাল হেসে পড়ল। আরে শিমু, কিছু বলবে? সিমরান হাতে একটা গালজা আর একটা চিঠি মতো কিছু নিয়ে এগিয়ে আসলো তার দিকে। কি বলো? সিমরান গালজা সহ চিঠিটা তার দিকে এগিয়ে দিয়ে বলল। ফারিন কিঞ্চিত ভ্রু কুচকে গাজরা চিঠিটা হাতে নিল। চোখ সরু করে চিঠিটার দিকে তাকিয়ে এসে সিমরানকে বলল। ফারিনের মনে যেন বসন্তের পবন তোলা দিল। তার মানে সে যা ভাবছে সেটাই কি সত্যি? নির্ঝরিতাকে সে আর কিছু ভাবতে পারল না। সিমরান দিনের দিকে চেয়ে এসে উত্তেজিত কণ্ঠে শুধালো,
ভাইয়া কি শ্যামলা, মানে একটু কালো করে? সিমরান স্বভাবসুলভ হেসে মাথা নাড়ালো। ব্যাস সব প্রশ্নের উত্তর পেয়ে গেল ফারিন। এবার সে নিশ্চিত হলেও কাজটা নির্ঝর করেছে, মানে নির্ঝর তাকে চিঠি সহ কাজটা দিয়েছে। এটা তো তার কল্পনাতীত। দ্রুত সিমরানকে বিদায় জানিয়ে এগিয়ে গেল রুমের দিকে। রুমে এসে ফারিন দেখতে পায় কোথাও নেই নির্ঝর, হয়তো ওয়াশরুমে গিয়েছে। কিন্তু সেসব বিষয় নিয়ে আর কিছু না ভেবে ফারিন গাছটাটা হাতে পড়ে নিল। অতঃপর চিঠিটা খুলে একটু জোরে জোরে পড়তে লাগলো। আমার প্রাণ প্রিয়তমা। হ্যাঁ ফারিন, তোমাকে বলছি। আসলে আমি নিজের অনুভূতি মুহূর্তে প্রকাশ করতে ব্যর্থ, তাই তোমার সামনে থাকা সত্ত্বেও তোমাকে নিজের মনের অভিব্যক্তি জানাতে পারিনি। যাই হোক, আজ এই চিঠির মাধ্যমে আমি তোমাকে আমার অনুভূতি, আমার হৃদয়ের তীব্র বাসনা জানাতে চাই। আই লাভ। বাকিটা আর পড়তে পারল না ফারিন। তার আগে তড়িৎ বেগে তার দিকে এগিয়ে এসে তার হাত থেকে চিঠিটা নিয়ে ক্ষিপ্র গতিতে তার টুকরো টুকরো করে ফেলে নির্ঝর। ফারিন হতবাক দৃষ্টিতে চেয়ে থাকে। মুহূর্তখানিক পর বলে, এইটা কি করলেন? নির্ঝরের চোখে তখন আগ্নেয়গিরির রক্তিম আভা। পায়ে এক পা পিছিয়ে যায় ফারিন। থতমত খেয়ে সে বলে, না মানে এইভাবে ছিলেন? তাহলে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসলীলা দেখতাম? মানে কি, চিঠিটা সিমরানের কাছে আপনি দিয়েছিলেন না? আমি মেরুদণ্ডহীন নই যে নিজের স্ত্রীর কাছে ভালোবাসার বার্তা পাঠাতে মাধ্যম ব্যবহার করব। আমি যে কোনো সময় যে কোনো স্থানে স্ত্রীকে ভালোবাসার প্রমাণ নিজে দিতে সক্ষম। নির্ঝর এমন কঠিন কঠিন কথা মাথার এক হাত উপর দিয়ে গেল ফারিনের। তবু একটা জিনিস সে খুব ভালো করে বুঝতে পারলো যে চিঠিটা নির্ঝরের লেখা নয়, তবে কার লেখা। সে নির্ঝরকে প্রশ্ন করে যাওয়ার আগে শক্ত হাতে তার হাতটা চেপে ধরল নির্ঝর। ফারিন অবাক দৃষ্টিতে তাকাতে নির্ঝর শুধু বলল, চলো। ঘণ্টাখানেক পর ঢাকার অভিজাত এলাকা গুলশানের বুকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা বহুমান্য স্বর্ণালঙ্কার বিপণী রূপভূষণ জেমস অ্যান্ড জুয়েলার্স, ঠিক যেন রাজপ্রাসাদের মতো এক দীপ্তিমান অট্টালিকা। প্রাসাদের মতো সেই স্থাপনার কাজ ঘেরা সুদৃশ্যে শোরুমে পা রেখে ফারিনের চোখ ঝলসে গেল। চারিদিকে সোনার ঝলমলে আলোকচ্ছটা অভিজাত সৌরভ, আর ভেতরে প্রবেশমাত্র কাস্টমারদের উদ্দেশ্যে মাথা নোয়ানো নম্র বিক্রয় সহকারীরা, সব মিলে এক রাজকীয় আবহ। নির্ঝর তার ডান হাতে ফারিনের হাতটা শক্ত করে ধরে ভেতরে প্রবেশ করলো। আর ভিতরে প্রবেশ করতেই ফারিনের চোখ কপালে ওঠার দশা। ঝলমলে আলোর নিচে থরে থরে সাজানো আছে শত সহস্র হীরা, পান্না, চুনি আর খাঁটি সোনার দ্যুতিময় অলংকার। আশেপাশে জড়ো হয়ে গেল ৩-৪ জন স্টাফ। কোনো কথার অপেক্ষা না করে নির্ঝর বলল, আপনাদের এখানে যত রকম বালার কালেকশন আছে সবগুলো বের করুন। আর এখানে তো নোজ রিংয়ের কালেকশন ভালো, তাই না? স্টাফগুলো মাথা নাড়িয়ে বলল, জি স্যার, আমাদের এখানে সমস্ত রকম স্বর্ণের কালেকশন পাবেন। এগুলো ঢাকার অন্যান্য জুয়েলার্সের থেকে ইউনিক আর রেয়ার। আশা করি আপনাদের ভালো লাগবে স্যার। নির্ঝর গম্ভীর মুখে বলল, গুড, তাহলে নোজ রিংয়ের কালেকশনগুলো দেখাবেন একসাথে। স্টাফ দুটো সম্মতি জানিয়ে চলে যেতে এই ফারিন নির্ঝরের হাত থেকে নিজের হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করলো। তৎক্ষণাৎ নির্ঝর ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে বলল, কি সমস্যা? আপনার কি সমস্যা? মানে একটু আগে আপনি চিঠিটা ছিঁড়ে ফেললেন, মেনে নিলাম, সেটা ঠিক আছে। তারপর আবার গাজরটাও আমার থেকে হাত থেকে রাস্তায় পা দিয়ে পিষে ফেললেন। আবার এখন এখানে এসে সোনার কালেকশন দেখছেন। কি হয়েছে? এইটা কি হয়েছে আপনার? ও, তার মানে গাজরাটা তোমার হাতে রেখে দেওয়া উচিত ছিল, এ কথা বলতে চাইছো? যা বাবা, আমি আবার এই কথা কখন বললাম? মাত্রই বললে। একদমই না। আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে কাজটা আপনি ভালো করেননি, কারণ ফুলকে পায়ে পোষা পেশা কোনো স্বাভাবিক সুস্থ মানুষের কাজ বলে আমার মনে হয় না। নির্ঝর গভীর কণ্ঠে বলল, তাহলে মেনে নাও আমি স্বাভাবিক মানুষ নই। ফারিন ঠিক বুঝলো না তার কথা, তাই সে ফের প্রশ্ন করলো, মানে? কিছু না। কিছুক্ষণ পর ডিস্কে সাজানো হলো প্রায় 25 জোড়া বালা। নির্ঝর ফারিনের দিকে ফিরে বলল, দেখো কোনগুলো পছন্দ হয়। আমি এসব পারি না। তাহলে কি পরো? পরপুরুষের দেওয়া গাজরা? ফারিন অবাক হয়ে বলল, মানে? তুমি পরো কি পরো না সেটা আমি জানতে চাইনি। আমি জানতে চেয়েছি কোন জোড়া ভালো লাগে দেখো। কোনো জোরই ভালো লাগেনি। নির্ঝর বুঝলো ফারিনকে প্রশ্ন করে কোনো লাভ হবে না, তাই সে আর প্রশ্ন না করে নিজেই সেখান থেকে একজোড়া বালা পছন্দ করে হাতে তুলল। অতঃপর ফারিনের দিকে তাকিয়ে বলল, দেখি হাত দুটো। ফারিন নির্ঝরের দিকে ফিরে বলল, কোনো জোড়াই ভালো লাগেনি। নির্ঝর ফারিনের এমন বোকা প্রশ্নে রেগে গিয়ে বলল, বালা নিশ্চয়ই মানুষ মাথায় পরে না, হাতেই পরে। আর বালা যেহেতু তোমাকে সাথে নিয়ে এসে কিনেছি, সেহেতু এটা আমি নিজে পরার জন্য নিশ্চয়ই কিনবো না। তাই আর কোনো কথা না বলে হাত বাড়াও। হাত দিয়ে কি হবে?
আমি এসবে কমফোর্টেবল নই, আমি এসব পড়তে পারি না। কমফোর্টেবল না হলে এখন থেকে অভ্যাস করে নাও, কেননা এখন থেকে তোমার এগুলো পড়া লাগবে নিয়মিত। ভুলে যেও না তুমি এখন আর আগের মতো অবিবাহিত নেই যে এগুলো তোমার অভ্যাস নেই বলে পড়বে না। না, ইউ আর ম্যারিড উইথ মি, সো এগুলো তোমার পড়া লাগবে। নির্ঝরের এমন কথাবার্তায় ফারিন কিছুটা অবাক হলো, তবে তাকে কিছু বলার সুযোগ না দিয়ে নির্ঝর তার হাত দুটো সযত্নে নিজের কাছে এনে বালাজোড়া তার দুই হাতে পরিয়ে দিল। ফারিনের ফর্সা হাতে সোনালি বালাজোড়া চিকচিক করছিল, এতটাই মোহনীয় লাগছিল যে মনে হচ্ছিল এই বালাজোড়া তার জন্যই তৈরি। নির্ঝর সেদিকে তাকিয়ে বলল, পারফেক্ট। ফারিন নিজেও তার হাতে তাকিয়ে দেখলো, আসলেও বালাজোড়া অনেক সুন্দর মানিয়েছে তার হাতে। বালাজোড়া পরানো শেষে নির্ঝর আরেকজন স্টাফকে বলল, নোজ রিংটা। তারা নির্ঝরের বর্ণনা অনুযায়ী একটা ডায়মন্ডের নোলক এনে তার সামনে রাখলো। নোলকটা আকৃতিতে ছোট না আবার বেশি বড় না, মাঝারি আকৃতির বলা চলে। নির্ঝর নোলকটা হাতে নিয়ে ফারিনের নাকের দিকে হাত বাড়াতে ফারিন তুমুল বিরোধিতা করে বলল। ফারিন আস্তে করে বলল, দেখুন স্যার, বালা পর্যন্ত মেনে নিয়েছি, কিন্তু এই নোলক পরা আমার পক্ষে একদম অসম্ভব। ইউ নো ভেরি ওয়েল দ্যাট আমি এক কথা দুইবার বলতে পছন্দ করি না, তবু শুধুমাত্র তোমার জন্যই বলছি। অভ্যাস না থাকে তো অভ্যাস করে নাও, কেননা এটা মুসলমান মেয়েদের ম্যারিড সাইন। আর সারাদিন যেভাবে কুমারীদের মতো ঘুরে বেড়াও, কে দেখলে বলবে যে তোমার বিয়ের 2 মাস পূর্ণ হয়েছে। যে বিয়ে বাসরাতে হায়ার ম্যাথ। ফারিনের শেষে বলা বাসর রাতে হায়ার ম্যাথ কথাটা কর্ণকুহরে পৌঁছাতে নির্ঝর কিছুটা নিচু হয়ে ফারিনের কানে ফিসফিসিয়ে বলল, ডোন্ট ওয়ারি, এবার বাসায় চলো, বাসর রাতের অরিজিনাল ক্লাসটাই নিব তোমার। ফারিন চমকে তাকালো নির্ঝরের দিকে। মাত্র নির্ঝর কি বলল, এটা কি সত্যি নাকি সে আবার দিবা স্বপ্ন দেখছে? তবে সে কোনো প্রশ্ন করতে যাওয়ার আগে নির্ঝর তার ডান হাতের নখটি ধরে বাম হাতের তর্জনী দিয়ে ফারিনের নাকে ছিদ্রের প্রান্তরেখার দিকে ইঙ্গিত করলো। তার স্পর্শে ফারিনের সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল। নির্ঝর অত্যন্ত সাবধানে পরম মমতায় ফারিনের নাকের পাটিতে এসেই হীরা বসানো স্বর্ণের নথটি পরিয়ে দিল। নথ পরানোর সময় নির্ঝরের নিঃশ্বাস ফারিনের মুখে এসে পড়ছিল। সেই উষ্ণ নিঃশ্বাসের স্পর্শে ফারিনের হৃদয় তন্ত্রীতে যেন এক অচেনা সুর বেজে উঠল। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ জানান দিচ্ছে সন্ধ্যা 7টার। ড্রয়িং রুমে সব মেয়েরা মিলে ব্যস্ত মেহেদি লাগাতে। সাউন্ড বক্সে বিভিন্ন সময় বাজছে বিভিন্ন গান। 2 তলার করিডোর থেকে একজন প্রবীণ বয়স্কা বলল, লাগাও লাগাও, মেহেদি লাগাও, আজ বোঝা যাবে কারো স্বামী তাকে কতটা ভালোবাসে। আনায়া তার দিকে তাকিয়ে বলল, বুবু তুমিও লাগাও, দেখি আমাদের দাদু তোমায় কত ভালোবাসে। বয়স্ক মহিলাটি বলল, আমাদের ভালোবাসা তো আর এই যুগের ভালোবাসা না, তখন আর তোমাদের মতন দেখা সাক্ষাৎ হতো না, আমাদের চিঠির মাধ্যমে কথোপকথন হতো, তাই আমাদের ভালোবাসা একটু বেশিই গাঢ়। দেখা গেল মেহেন্দির রঙটা এতটা গাঢ় হলো যে আমার হাত দুটো ধরাই কালো হয়ে গেল। তার কথায় শিশির হেসে বলল, বাবা কি কনফিডেন্স। কনফিডেন্স তো অবশ্যই আছে। মহিলাটি চলে গেল। শিশির ফারিনের দিকে ফিরে বলল, আচ্ছা ফারু। ফারিন মেহেদি লাগাতে লাগাতে বলল, আপু। শিশির তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, আজকে তোমাকে কেমন অন্যরকম লাগছে। না মানে নাকে নথ, হাতে বালা, পুরো বাঙালি বধূদের মতো লাগছে। তা তুমি হুট করে এত কিছু কোথায় পেলে? আর আমি যতদূর জানি দুপুরের দিকে তোমরা বাসায় ছিলে না, তুমি আর নির্জয় ভাই কোথাও কি গিয়েছিলে? দুপুরের কথা মনে পড়তে ফারিন লজ্জায় মাথা নোয়ালো। শিশিরও কি কম যায়, সে দুষ্টু হেসে ফের শুধালো, এই বলো বলো, লং ড্রাইভে গিয়েছিলে নাকি? হ্যাঁ। আরে সেরকম কিছু না আপু, আসলে। শিশির বাম ভ্রুটা নাচিয়ে বলল, আসলে কি? ফারিন কিছু বলতে যাবে তার আগে সেখানে আগমন ঘটে জিসানের। এসে শিশিরের মাথায় একটা গাঁটটা মেরে সে বলে, তোর এই অতিরিক্ত গোয়েন্দাগিরি করার মাত্রাটা কোনো কালে কমবে না বল? যাকে দেখিস তাকেই তোর জেরা করতে বসতে হয়। তুই জীবিকার না নিয়ে পড়ে ল নিয়ে পড়তে পারতিস। ট্রাস্ট মি, তোর ওই শকুনের মতো চোখ দুইটার কবল থেকে কোনো দোষী বেঁচে ফিরতে পারতো না। শিশির মাথায় হাত বুলাতে বুলাতে বলে, শালা হাদারাম, আগে বল আমার মাথায় কাটটা কেন মারলি? জিসান শিশির আর ফারিনের সামনে সোফাটাতে বসতে বসতে অলস ভঙ্গিতে বলে, ইচ্ছা করছিল তাই। ইচ্ছে তো আমারও অনেক কিছু করেছে,
কিন্তু হাতে মেহেদি বলে আজকে বেঁচে গেলি। জিসান এক ঝলক ফারিনের দিকে তাকায়। মেয়েটাকে আজকে অন্যান্য দিনের তুলনায় আরো বেশি সম্মোহনীয় লাগছে। অন্যরকম সৌন্দর্যের আবেশ ঘিরে ধরেছে তাকে। জিসান নিষ্পলক তাকিয়ে থাকলো ফারিনের দিকে। জিসান যখন ফারিনের দিকে তাকিয়েছিল ঠিক তখনই একটা ওয়াটার পট হাতে সিঁড়ি দিয়ে নিচে নামছিল নির্ঝর। জিসানকে ফারিনের দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মেজাজ সপ্তমে চড়ে গেল তার। ইচ্ছে করলো মেরে জিসানের মুখের নকশা বদলে দিতে, কিন্তু এখানে মারামারি করাটা বুদ্ধিমানের কাজ হবে না। এখানে শক্তি নয় বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তাই নির্ঝর জিসানকে কিছু না বলে ফারিনের দিকে ফিরে বলে। ফারিন সহ উপস্থিত সকলের অবাক দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকায়। ফারিন কণ্ঠ খাদে নামিয়ে বলে, কিছু বলবেন? মেহেদি দেওয়া কমপ্লিট? এই তো আর একটু বাকি। আর হাতের মাঝে আমার নামটা লিখেছে তো? নির্ঝরের এহেন কথায় বিষম লাগে ফারিনের। তা দেখে শিশির বলে, সামলে সামলে। আর নির্ঝর ভাই তুমিও না, বউটা যেহেতু তোমার হাতের নামটাও নিশ্চয়ই তোমারই লিখবে, অন্য কারো তো আর লিখবে না, তাই না? তাই এভাবে বাচ্চা মেয়েটাকে সবার সামনে লজ্জায় না ফেলেও দিলেও তো পারতে। দেখো তো লজ্জা পুরো বিষম লেগে আছে। আমি কি বললাম? আমি তো জাস্ট মনে করিয়ে দিলাম। অতঃপর নির্ঝর রুমে যাওয়ার আগে ফারিনের দিকে ফিরে ফের বলল, দ্রুত মেহেদি লাগিয়ে রুমে এসো, মাথাটা ভীষণ ধরেছে, মাসাজ করে দিতে হবে। কথাটা বলেই নির্ঝর চলে যায় সেখান থেকে। এদিকে ফারিন পরে মহালজ্জায়। লজ্জার পাশাপাশি কিছুটা চকিত হয় সে। তার গম্ভীর খাইসটা হিটলারের এত দ্রুত এমন পরিবর্তনের কারণ খুঁজে পায় না সে। এদিকে শিশির তো ফারিনকে খেপাতে ব্যস্ত। অন্যদিকে জিসানের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। তার মানে ফারিন ম্যারিড আর ও নির্ঝরের ওয়াইফ। ও শিট! শেষ পর্যন্ত জিসান কিনা একটা বিবাহিত মেয়ের উপর ক্রাশ খেলো, তাও আবার প্রফেসর নির্ঝরের মতো গুরুগম্ভীর এক প্রফেসরের স্ত্রীর উপর। ঘড়ির কাঁটায় প্রায় রাত 12:30 ছুঁই। আর মাত্র কিছু মুহূর্ত, তারপর শেষ হবে হৃদিত আনায়ার অপেক্ষার প্রহর। কালকে তাদের প্রণয় পূর্ণতা পাবে। মেহেদি দেওয়া শেষে গল্প করতে করতে কখন যে রাত 12টা বেজে গেছে টেরই পায়নি কেউ। অতঃপর যে যার রুমে ঘুমাতে চলে গেছে। কালকে তো আবার তাড়াতাড়ি উঠতে হবে। আনায়ার রুমে সবাই ঘুমে নিমগ্ন, শুধুমাত্র শিশির ছাড়া চোখে এক বিন্দু ঘুম নেই তার। সে ফোনের গ্যালারি থেকে কিছুক্ষণ পূর্বে তোলা ছবিগুলো স্ক্রল করে দেখছিল ও পোস্টও করলো কিছু ছবি, কিন্তু হঠাৎই তার দৃষ্টিগত হলো তার একার তোলা একটা ছবি। বাম হাতের উল্টো পৃষ্ঠ দ্বারা মুখটা ঢেকে রেখেছে সে। ড্রয়িং রুমের আলোক রশ্মি সরাসরি তার হাতের উপর এসে পড়েছে, ফলে হাতের নিচে পৃষ্ঠে লেখা এন অক্ষরটি জ্বলজ্বল করছে। শিশির মনে মনে কিছু একটা ভেবে মুচকি হাসে। অতঃপর নিজের ফেসবুক প্রোফাইলে দ্রুত ছবিটা আপলোড করে আর উপরে ক্যাপশন দেয়, মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও, তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। পোস্ট করার 1 মিনিটের মধ্যেই তাতে লাভ রিয়েক্ট দিল নাহিয়ান। শিশির কিছুটা হচকিত হয়। তার মানে নাহিয়ানকে এতক্ষণ তার প্রোফাইলে ঘোরাঘুরি করছিল নাকি? তবে সে আর কিছু ভাবার আগে তার মেসেঞ্জারে কল দেয় নাহিয়ান। শিশির দ্রুত কল রিসিভ করে বলে, হ্যালো। নাহিয়ান বরাবরের মতো একই জবাব দিয়ে বলে। শিশির পাশ ফিরে শুয়ে বলে, আই লাভ ইউ বউ। কিছু বলবেন? এত রাতে না ঘুমিয়ে ফেসবুক চালানো হচ্ছে? ঘুম আসছিল না। কেন ম্যাম, কাউকে মিস করছিলেন নাকি? শিশির দুষ্টু হেসে বলে, কিছুটা। তা ম্যাম, কি চিঠি লিখলেন? লিখলাম কিছু একটা। বুঝলাম, হাতের মেহেদি রং তো বেশ ভালোই এসেছে। তার মানে আপনার হাজব্যান্ড মেবি আপনাকে অনেক ভালোবাসে। শিশির নিরুত্তর। নাহিয়ান ফের বলল, মেবি না, একটু বেশিই ভালোবাসে। তা মিসেস নাহিয়ান, আপনার হাতে নাহিয়ান নামটা কই? লিখেছি তো, এন। এন ফর তো কত কিছু হতে পারে। আমি বলেছিলাম সরাসরি আমার নামটা লিখতে, আপনি কই লিখেছেন? আইসে আবদার কত! আপনার নাম লিখতে যখন আন্টি আমার নাম হাতে আপনার নামটা দেখতো, তখন আমি কি বলতাম? বলতেন আমি আমার হাতে আমার হাজবেন্ডের নাম লিখেছি। মামা বাড়ির মোয়া পেয়েছেন, হাজবেন্ড আপনি আমার, এটা আমি আপনি ব্যতীত আর কেউ জানে? পেরেছেন হৃদিত ভাই যেমন আনায়াকে সবার সামনে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছে, তেমন আমাকে সবার সামনে সাড়ম্বরে আপনার স্ত্রী হওয়ার মর্যাদা দিতে। আচ্ছা, একবার শুধু আমাকে বিজিতে ব্যাক করতে দিন। শুধু পরিবারের সামনে না, পুরো দেশের সামনে আপনাকে এ আর নাহিয়ান চৌধুরীর স্ত্রীর মর্যাদা দেব। নাহিয়ান মুচকি হেসে বলল, ভাবছি আপনার নামে আমেরিকা জর্জ কোর্টে একটা মামলা দেব। মানে যে এই, আপনি এ আর নাহিয়ান চৌধুরীর কথার অবাধ্য হয়েছেন, এজন্যই আপনার নামে জর্জ কোর্টের একটা মামলা দিব। আপনার কোনো আপত্তি আছে? না না, কিসের আপত্তি? আপনি বরং আমার হয়েও একটা মামলা দিয়ে দিয়েন। কি মামলা? তাদের বিখ্যাত সিআইডি অফিসার
এ আর নাহিয়ান চৌধুরী একটা মেয়েকে জোর করে বিয়ে করেছে। শুধু তাই নয়, বিয়ের পর আবার সেই মেয়েটাকে একা রেখে নিজে আমেরিকা চলে গেছে। নাহিয়ানের কথা শিশির মুচকি হাসে। আই এম সরি ম্যাম, কিন্তু আপনার এই সমস্যার সমাধান একমাত্র আর নাহিয়ান চৌধুরী করতে পারবে। কোনো কোর্ট, জজ, মিনিস্টার এগুলো সলভ করতে পারবে না। তাহলে তাকেই বলুন আমার কেসটা সলভ করতে। আর কিছু মাস পর সে দেশে এসেই আপনার সমস্যার সমাধান করবে। ডোন্ট ওয়ারি, অ্যান্ড আই লাভ ইউ। পুরো রাতটা তার কেটে যায় অন্য একরকম প্রেমময় আবেশে। আজকের দিনটা একদম অন্যরকম, কিছুটা স্বপ্নের, কিছু জুড়ে আলোড়ন। হৃদয়ে প্রেম কাব্যে স্মরণীয় দিন। আনায়া হৃদিতের প্রণয়ে পূর্ণতা পাবে আজ। ঘড়ির কাঁটায় প্রায় বিকাল 4টা ছুঁই ছুঁই। হৃদিত আনায়ার বিয়ের সময় নির্ধারণ করা হয়েছে বিকাল 5টায়। একটু অন্যরকম, সাধারণ বিয়ের অনুষ্ঠানগুলো সকালের দিকে সম্পন্ন হয়ে যায়, কিন্তু যেহেতু তাদের বিয়েটা একটু তাড়াতাড়ি আয়োজিত, এজন্যই এমন সময় নির্ধারণ করেছে বাড়ির বড়রা। আনায়ার রুমে তাকে সাজাচ্ছে দুজন মেকআপ আর্টিস্ট। তার ব্রাইডাল মেকওভারে শেষ টার্ন চলছে, যাকে বলে লাস্ট ফিনিশিং। এরপর চুলগুলো ভালো করে খোপা করেই সম্পন্ন হবে তার বিয়ের সাজ। আনায়ার পরনে ডার্ক মেরুন কালার লেহেঙ্গা, পাথরের কাজ করা লেহেঙ্গাটা চুনির মতো ঝলমল করছে, যেন এক গোধূলির মাধুর্যে ভেজা রক্তকমল ফুল, যা ছড়াচ্ছে সূর্যাস্তের রক্তিম রঙা দীপ্তির ছটা। শিশির বসে আছে আনায়ার ঠিক বিপরীত পাশের চেয়ারটিতে। তার সব রকমের মেকওভার কমপ্লিট। সাজুগুজু বলতে সে শুধু ড্রেসটা একটু গর্জিয়াস নিয়েছে। একটা অফ হোয়াইট কালার পাকিস্তানি আনারকলি স্টাইলের লেহেঙ্গা, ওপরের দিকটা ফিটেড, তবে নিচেরটা ঢেউ খেলানো। ওড়নাটায় সূক্ষ্ম সোনালি এমব্রয়ডারি। কানের লতায় ঝুলছে একজোড়া অপূর্ব বাহুবলী ঝুমকা, যার মূল অংশটি ঘন রুবি পাথরে মোড়ানো। ঝুমকার নিচে লটকে আছে সোনালী ঘণ্টার মতো টুকরোগুলি, যার কম্পনে সৃষ্টি হয়ে শব্দের ঝংকার। নাকে নাহিয়ানের দেওয়া ডায়মন্ডের নথ, বাঁধনারা সোনালী কেশরাজের মাঝ স্মৃতিতে শোভিত হচ্ছে ললাটি কাঠি। ঠোঁটে মেরুন কালার লিপস্টিক, চোখে আইলাইনার, সব মিলে এক স্বর্গীয় অপ্সরা। বসে থাকতে থাকতে এক প্রকার বোর হচ্ছিল সে। ফারিনার নিজুমের মেকওভারও প্রায় শেষ, শুধু চুলগুলো সেট করবে তারা। শিশির তার দিকে ফিরে বলল, নিঝু, ফারুক, তোমরা তাহলে রেডি হও, আমি একটু বাইরে থেকে আসি, দেখি কি অবস্থা বাইরের দিকে। তারা শিশিরের কথায় মাথা নেড়ে সম্মতি জানালো। অতঃপর শিশির উঠে বাইরের দিকে পা বাড়ালো। মুহূর্তে কয়েক বাইরের পরিবেশ পর্যবেক্ষণ শেষে শিশির রোদেলা জামানের রুমে গেল। রুমটা ফাঁকা, অর্থাৎ রোদেলা জামান বাহিরে। শিশির এসিটা অন করে বিছানার উপর বসলো। অতঃপর সাইড থেকে নিজের ফোনটা হাতে নিয়ে প্রথমবারের মতো নিজ থেকে নাহিয়ানকে ভিডিও কল দিল। প্রথমবার রিং হতে অপর পাশ থেকে ফোন রিসিভ করলো নাহিয়ান। নাহিয়ান কিছু বলার আগে শিশির বলল, কেমন লাগছে আমায়? নাহিয়ান সবে আই লাভ ইউ কথাটা বলতে গিয়েছিল, কিন্তু শিশির কেমন সাজে দেখে সে মন্ত্রমুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে চেয়ে রইল। তার চোখে যেন শিশির ধরা দিল মেঘে ঢাকা পূর্ণিমার হঠাৎ আলোয় ভেসে ওঠা স্বপ্ন হয়ে। সে হতভম্ব, নির্বাক, স্তব্ধ। শিশির কিঞ্চিত ভ্রু কুচকে বলল, কি হলো বলুন। শিশিরের কথায় ধ্যান ভাঙল নাহিয়ানের। কিছুটা ভেবেচিন্তে হঠাৎ সে গেয়ে উঠল। নাহিয়ানের গভীর কণ্ঠের এমন গান আর এমন অভূতপূর্ব প্রশংসায় মুগ্ধ হয় শিশির নিজেও। তার ওষ্ঠাদ্বয়ে দৃশ্যমান হয় এক মুচকি হাসির রেখা, যা ক্রমাগত প্রসারিতই হতে থাকে। রুমের দরজার বাইরে থেকে রুমে উকি দিচ্ছে ফারিন। পরনে বেবি পিঙ্ক কালার আনারকলি স্টাইল লেহেঙ্গা, সাজগোজ পুরোটাই শিশিরের মতো। আজকে সে শিশির আর নিজুম হুবহু একরকম সেজেছে, শুধু লেহেঙ্গার কালারগুলো ভিন্ন। ফারিন উকি দিতে দিতে একেবারে রুমের ভেতরে ঢুকে যাওয়ার মতো অবস্থা। আসলে সে দেখছে নির্ঝর রুমে আছে নাকি, কিন্তু কোথাও দেখছে না নির্ঝরকে। হঠাৎই পিছনে কারো উপস্থিতিতে দ্রুত ঘুরে তাকায় ফারিন। সঙ্গে সঙ্গে চোখ কোটর থেকে বের হয়ে আসার উপক্রম তার। পিছনে দাঁড়িয়ে আছে নির্ঝর। নির্ঝরকে দেখে সে কিছু বলতে যাবে, ঠিক তখনই নির্ঝর আরেকটু এগিয়ে এসে তার স্মৃতি থেকে লাল টিকাটি খসে পড়ার আগে সেটা ঠিক করে দেয়। নির্ঝরের এমন কাছাকাছি উপস্থিতিতে শ্বাস আটকে আসে ফারিনের। মেরুন রঞ্জকে আবৃত ঠোঁটটা তীর তীর করে কাঁপতে থাকে। তা দেখে সামান্য বাঁকা হাসে নির্ঝর। ফারিন তখনও চোখ খিচে বন্ধ করে রাখায় নির্ঝরের এমন হাসি দেখতে পায় না। ফারিন চোখ খুলতে নির্ঝর দ্রুত মুখের অভিব্যক্তি বদলে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করে, রুমে ওকে দিচ্ছিলে কেন? ফারিন আমতামতা করে বলে, না মানে ওই আর কি স্যার। নির্ঝর বেশ জোরে বলে, কি এত আমতা করছো? ঠিকঠাক বলো, কি জন্য এমন চোরের মতো ওকে দিচ্ছিলে? আসলে ঠিক তখনই ফারিনকে বাঁচাতে যেন আল্লাহর পাঠানো ফেরেশতার মতো আগমন হলো শিশিরের। সে দ্রুত এগিয়ে এসে ফারিন আর নির্ঝরকে উদ্দেশ্য করে বলল, তোমরা আবার এখানে দাঁড়িয়ে প্রেম করছো? ভাইরে ভাই, বিয়ের সময় হয়ে গেছে, বরযাত্রীরা অলরেডি চলে আসছে। আপাতত এখনকার মতো একটু কন্ট্রোল করো নিজেদের। নোয়া, ইদানিং একটু বেশি পেকেছিস না?
যা বাবা, সত্যি কথা বললেই দেখি এখন দোষ হয়ে যায়। মূল্য নাই রে ভাই, মূল্য নাই। সত্যি কথার এই জামানায় কোনো মূল্য নাই। ফারিন লজ্জায় মাথা নোয়াতে গেলে শিশির তাকে থামিয়ে দিয়ে বলল, মাফ করো বোন, এখন আর লজ্জা পেতে হবে না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। খুব সম্ভবত বাইরে বিয়ের গাড়িও চলে এসেছে, চলো চলো। বিয়ের গাড়ি এসে গেছে শুনেই ফারিন আর লজ্জা ভীতি কিছু কাজ করলো না, এক প্রকার ছুটে বের হয়ে গেল শিশিরের সাথে। গার্ডেনের বিশাল এরিয়া জুড়ে বিয়ের আয়োজন। গার্ডেনে ঢোকার সরু রাস্তাটা, দুপাশের গাছগুলোতে স্ট্রিং লাইটের মৃদু আলোক ঝলকানি সন্ধ্যার পরিবেশকে যেন স্বপ্নীল করে তুলেছে। সরু পথের ঠিক শেষ প্রান্তে অর্থাৎ গার্ডেনে তৈরি করা হয়েছে বিয়ের আসন। কিছুটা পাকিস্তানি ওয়েডিং স্টেজ স্টাইলে করা আসনটিতে একা বসে আছে আনায়া। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ জানান দিচ্ছে সন্ধ্যা 6টার। বরযাত্রী আনায়াদের আত্মীয় স্বজন, তার বন্ধু মহল, ইনায়া শ্বশুরবাড়ির লোকজন সহ পুরো বাড়ি ভর্তি লোকজন। উপস্থিত সকলের মুখে চিন্তার ছাপ স্পষ্ট, কেননা ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6টা হলেও এখনো কোনো খবর মিলছে না রিদিতের। বরযাত্রীর লোকজনের ভাষ্যমতে রিদিত একাই বরকনের জন্য তৈরিকৃত গাড়ি নিয়ে সবার আগে বের হয়েছে, কিন্তু বের হওয়ার পর থেকে ফোন সুইচ অফ করে রেখেছে সে। ওয়েডিং স্টেজে বসা আনায়া দুশ্চিন্তা এবার তীব্র থেকে তীব্রতর হতে শুরু করলো। তার মনে একটাই শঙ্কা, তাহলে কি রিদিত তুহিনের মতো করবে তার সাথে? না না, আনা এসব কি ভাবছে? এগুলো যে ভাবাও অন্যায়। সে তো রিদিতকে ভালোবাসে, রিদিত তাকে পাগলের মতো ভালোবাসে। তাহলে মনের কোনো এসব চিন্তাভাবনা শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই নয়। তখন থেকে আনা নিজেকে এভাবেই সান্ত্বনা দিয়ে চলেছে, কিন্তু আর কতক্ষণই বা নিজের মনের বিরুদ্ধে বিদ্রোহ করা যায়। অবশেষে তার সকল বিদ্রোহ শক্তি যেন নুয়ে আসছে, নিস্তেজ হয়ে পড়ছে তার সকল আশা আকাঙ্ক্ষা। বিদ্রোহের শক্তি। শিশির এসে তার কাঁধে কাঁধ রাখতে আনায়ের ভেতরে জমাট বাঁধা কান্নারা যেন বের হয়ে আসতে চায়। ঠোঁট উল্টে এসে শিশিরের দিকে তাকাতে শিশির এক ধমক দিয়ে বলে, একদম কাঁদবি না, মার খাবি কিন্তু আমার কাছে এখন কাঁদলে। 1,00,000 টাকা দিয়ে মেকওভার করানো হয়েছে তোকে, এক ফোঁটাও যদি নষ্ট হয়েছে না তাহলে কিন্তু তোর খবর আছে। আর তুই কি নিয়ে দুশ্চিন্তা করছিস? রিদিত ভাইকে নিয়ে? একদম উল্টাপাল্টা চিন্তা মাথায় আনবি না। যা হবে সবকিছু ভালোই হবে ইনশাআল্লাহ। আনায়া কিছুটা ফুপানোর স্বরে বলে, কিন্তু সে কই? এখনো তো তার কোনো খবর নেই। পেছন থেকে লিজার আশা আনায়া দুই কাঁধে হাত রেখে বলল, শিশির কি বলল শুনলে না? ইনশাল্লাহ সব কিছু ভালো হবে। আনায়াকে যখন তারা সান্ত্বনা দিতে ব্যস্ত, তখনই পুরো ওয়েডিং এরিয়ার সব আলো নিভে যায়। সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে পড়ে। আবার কি হলো? সবাই যখন আলো নিভে যাওয়া নিয়ে ব্যস্ত, ঠিক তখনই গার্ডেনে ঢোকা সরু পথটার উপর একটা বড় স্পটলাইট পড়ে। অথচ তার নিচেই দাঁড়িয়ে আছে ডার্ক মেরুন কালার শেরওয়ানিতে আবৃত প্রায় 6 ফিট উচ্চতা সুঠামদেহী যুবকটি রিদিত। তাকে দেখে স্তম্ভিত হয়ে যায় উপস্থিত সকলে। ঠিক তখনই আরেকটা স্পটলাইট পড়ে আনায়ার উপর। রিদিতকে দেখে আনায়ার মুখে উদীয়মান আলোর রেখারা স্পটলাইটের আলোয় আরো বেশি উজ্জ্বল হয়ে ওঠে। তখনই মাইক্রোফোন হাতে রিদিত আনায়ার দিকে ইশারা করে গেয়ে ওঠে। গানটা গাইতে গাইতে আর মৃদু ডান্স করতে করতে রিদিত এগিয়ে আসে আনায়ার দিকে। আসনে বসে থাকা স্তব্ধ আনায়ার দিকে হাত বাড়াতে আনায়া রিদিতের হাত না ধরে সোজা উঠে এসে রিদিতের বা চোয়ালে আলতো হাতে থাপ্পড় মারে, যা দেখে হতবাক হয়ে যায় সকলে। কিন্তু তাতেও প্রতিক্রিয়া হিসেবে রিদিত এক মুচকি হাসি ছাড়ে আনায়ার উদ্দেশ্যে, কারণ সে খুব ভালো করেই জানে তার প্রিয়তমা তার প্রতি অভিমান থেকে কাজটি করেছে। তবে সে কিছু বলার আগে তৎক্ষণাৎ তার হাত থেকে মাইক্রোফোনটা নিয়ে আনায়া গেয়ে ওঠে। দুশ্চিন্তা রেখা মুহূর্তে উড়ে গিয়ে সকলের মুখে দৃশ্যমান হলো এক উদীয়মান সূর্যের আলোক রশ্মি, যা দীপ্তি ছড়ালো চারিদিকে। সবাই রিদিত আর আনায়ার এমন ভালোবাসায় মুগ্ধ ও বিমোহিত। শুরু হলো বিয়ের ধর্মীয় আর আইনি কার্যক্রমের। 3 কবুলের মাধ্যমে একে অপরে নিজেদের জীবনসঙ্গী হিসেবে স্বীকৃতি দিয়েছে রিদিত আর আনায়া। তাদের হালাল সম্পর্কের সূচনা হয়েছে মুহূর্ত 10 আগে। মোনাজাত আর নব দম্পতির জন্য দোয়া কালাম শেষে ওয়েডিং এরিয়ার আসনগুলোতে সবাই বসে আছে। রিদিত আর আনায়ার আয়নায় মুখ দেখা শেষে তাদের সামনে হঠাৎই মাইক্রোফোন হাতে হাজির হয় শিশির। সবাইকে উদ্দেশ্য করে সে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।